আচ্ছা, আমরা ইন্ডেক্স একটা ফাইল বানাই নি, আর এখানে একটা state.css ফাইল বানাই। আচ্ছা, আগের ফাইলগুলো, আচ্ছা আমি এটা একটু কপি করে নিয়ে আসি, কারণ হচ্ছে এই জিনিসগুলো আমাদের সেম লিখতে হবে, ঠিক আছে। এখানে আমি লিখে দেই ক্লাস 5 সিএসএস ফাইল আমাদের লিংক করা হয়ে গেল, ঠিক আছে। অবশ্যই সিএসএস ফাইলটাকে চেক দিয়ে নিব যে কোনো ধরনের প্রবলেম আছে কিনা, এটা পাইছে কিনা, ঠিক আছে। এরপরে কাজ স্টার্ট করব। আচ্ছা, তো আমরা প্রথমে বেশ কিছু HTML ট্যাগ দেখি, ঠিক আছে, তারপর আমরা অন্য কিছু দেখব। তো আমরা আজকে আইফ্রেমের কনসেপ্টগুলো নিব, ঠিক আছে। যে আমরা মানে এক্সটার্নাল, যেমন ইউটিউব থেকে অথবা ভিমিও থেকে আমরা ভিডিও কিভাবে এমবেড করতে পারি আমাদের সাইটে, ঠিক আছে। এরপর হচ্ছে আমাদের এখানে যদি কোনো একটা ভিডিও ফাইল থাকে বা অডিও ফাইল থাকে, কারণ আমরা ইমেজ ফাইল নিয়ে কাজ করছি এর আগে, কিন্তু ভিডিও অডিও এই ফাইলগুলো নিয়ে কিন্তু আমরা কোনো কাজ করিনি। তো ভিডিও অডিও ফাইল যদি থাকে তাহলে আমরা সেটাকে ভিউ করাবো কিভাবে, ঠিক আছে, এই ব্যাপারগুলো একটু দেখব। তো এই কারণে দেখা যাচ্ছে আমরা যদি কোনো একটা ভিডিওকে যদি এখানে আগে নিয়ে আসি, ঠিক আছে, তাহলে সুবিধা হয়। তো আমি এখান থেকে একটা ভিডিও এখানে কপি করে নিয়ে আসলাম। আচ্ছা, MP4 ফাইল নিয়ে আসি, ঝামেলা হবে। MP4 থাকে না, থেকে 3 নাম্বার, এই যে এটা একটা আছে MP4। আচ্ছা, আমি এখানে নাম দিলাম video.mp4, ঠিক আছে। তো এটা আমাদের পেজের মধ্যে আমরা কিভাবে শো করাতে পারি। তো আমাদের এখানে ভিডিও নামে কি আছে, ট্যাগ আছে। তো ভিডিও ট্যাগ আমাদের এরকম করে শুরু হবে এবং শেষ হবে। আর এর ভিতরে দেখা যাচ্ছে সোর্স নামে আমরা দেখা যাচ্ছে আর একটা সিঙ্গেল ট্যাগ দিতে পারবো, যেটার মধ্যে src নামে আরেকটা অ্যাট্রিবিউট থাকবে, যেটার মধ্যে আমরা ভিডিও লোকেশন দেব। তো আমাদের ভিডিওর নামটা কি, আমাদের ভিডিওর নামটা হচ্ছে video.mp4। তাহলে এখানে দেব video.mp4, ঠিক আছে। এখন যদি এখানে রিলোড দিই তাহলে দেখবো যে এই যে এটা চলে আসছে, ঠিক আছে। ভিডিওটা যেটা ছিল সেটা চলে আসছে। এখানে আমরা এখন রাইট বাটন ক্লিক করলে কিন্তু আমরা বেশ কিছু অপশন পাচ্ছি, যেমন প্লে করার, মিউট করার, স্প্লিট করার, ঠিক আছে, ফুল স্ক্রিন করার, এরকম। কিন্তু আমাদের এখানে কিন্তু নরমালি কিন্তু কোনো মানে অপশন কিন্তু নাই। তো এটার জন্য দেখা যাচ্ছে যে ভিডিও ট্যাগের এখানে আমরা অ্যাট্রিবিউট দিব, সেটা হচ্ছে যে কন্ট্রোলস, ঠিক আছে। কন্ট্রোলস যদি আমরা দিয়ে দিই তাহলে দেখবো যে এখানে এখন এই যে ভিডিও প্লে করার জন্য আমাদের যে কন্ট্রোলগুলো থাকবে সেগুলো কিন্তু এখানে চলে আসবে। আর এই কন্ট্রোল যদি আমরা না দিই তাহলে কি হবে, এটা আমাদের অপশনগুলো আসবে না। তো এইখানে দুইটা ব্যাপার, অনেক সময় দেখা যাচ্ছে আমাদের এমন হয় যে ব্যাকগ্রাউন্ডে আমাদের ভিডিও ইউজ করার প্রয়োজন হয়, যে ব্যাকগ্রাউন্ডে একটা ভিডিও চলবে, তখন কিন্তু আমাদের ইউজ করতে হবে উইদাউট কন্ট্রোল, মানে এখানে কন্ট্রোল দেওয়া যাবে না, এইখানে আমাদের সরাসরি অটো প্লে করে দিতে হবে। তাহলে যখনই পেজটা লোড হবে আমাদের এইটা ভিডিওটা প্লে হয়ে যাবে এবং এটা দেখা যাচ্ছে আমাদের সেকশনের পিছনে প্লে হতে থাকবে, ঠিক আছে। আচ্ছা, তো যখন আমরা কন্ট্রোল দিলাম তখনই কিন্তু এটাকে আমরা কি করতে পারতেছি, এখানে আমরা প্লে করতে পারতেছি, ঠিক আছে। চাইলে আমরা এটা কেটে দিতে পারবো, চাইলে আবার দেখা যাচ্ছে এখানে সাউন্ড কম বেশি এবং ফুল স্ক্রিন আমরা এখানে সব কন্ট্রোলগুলো মোটামুটি ভিডিওর জন্য পেয়ে যাব। তো এইখানে এটার সাইজ আমরা সিএসএস দিয়ে তো অবশ্যই ঠিক করতে পারবো। এছাড়াও দেখা যাচ্ছে যে এখানে আমরা উইড ইকুয়াল দিয়ে এখানে আমরা যদি আমরা 400 পিক্সেল দিই, 400 দিই, তাহলে দেখা যাচ্ছে যে এটা সাইজটা এরকম ছোট হয়ে আসবে, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের ভিডিওর সোর্স আমরা এভাবে নিয়ে আসবো এবং এখানে একটা টাইপ লিখে দেওয়া যায়, বা টাইপ না দিলেও কোনো ধরনের সমস্যা নেই। টাইপটা হচ্ছে ভিডিও কি টাইপের, মানে ভিডিও ফাইলটা আর কি। আচ্ছা, এখানে আরেকটা ব্যাপার আছে, সেটা হচ্ছে যে আমরা যখন ভিডিওটা দেখতে পাচ্ছি তখন কিন্তু বাই ডিফল্ট কিন্তু অটোমেটিক একটা এখানে ইমেজ কিন্তু নিয়ে নিচ্ছে বাই ডিফল্ট। তো আমরা যদি চাই যে না, আমরা আমাদের মতো করে একটা ইমেজ দিব যেটা ভিডিও শুরুতে থাকবে এবং আমরা যখন প্লে করব তখন দেখা যাচ্ছে ভিডিওটা আসবে। সাপোজ আমরা চাচ্ছি যে এই জিনিসটা থাকবে, ঠিক আছে, এরকম। তো এটাকে যদি আমরা এখানে নেই,
এখানে যদি নেই, আচ্ছা আমি এই যে স্ক্রিনশট নেওয়ার জন্য লাইট শট নামে একটা সফটওয়্যার আছে, ঠিক আছে, এটা ইউজ করি। এটা সবাই করে দেবো, লাইট শট, ঠিক আছে। এই যে এই সফটওয়্যারটা খুবই ছোট একটা সফটওয়্যার, এটা ইনস্টল করব। এটা হলে কি হবে, আমরা যে কোনো জায়গায় স্ক্রিনশট নিতে পারবো ইজিলি আমাদের কম্পিউটারে। এই যে এখানে চলে আসবে। আর এইখানে আমাদের প্রিন্ট বাটন একটা আছে কিবোর্ডের মধ্যে, সেটা চাপলে এটা অটোমেটিক ভাবে স্ক্রিনশটের জন্য রেডি হবে আর কি। তো আমরা এটার নাম দিলাম শুধুমাত্র স্ক্রিনশট দিই, এখানে স্ক্রিনশট ডট পিএনজি দিলাম। তো এইটার জন্য আমরা এখানে আরেকটা অপশন ইউজ করতে পারবো, সেটা হচ্ছে যে পোস্টার। পোস্টারের মধ্যে আমাদের ফাইলের লোকেশনটা দিতে হবে, যে কোন ফাইলে আমাদের ইমেজটা আছে। এরপরে যদি আমরা এখানে রিলোড করি তাহলে দেখবো যে বাই ডিফল্ট আমাদের পোস্টারের যে ইমেজটা থাকবে সেটা ভিডিও প্লে হওয়ার আগ পর্যন্ত থাকবে। যখন আমরা এটা প্লে দিয়ে দিব, যখন আমরা এটাকে প্লে দিয়ে দিব তখন কি হবে, এটা চলে যাবে, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার। পোস্টার মানে বুঝি তো, আগে শো করবে। ওকে, এছাড়াও দেখা যাচ্ছে এখানে আমাদের অনেক অ্যাট্রিবিউট গুলো ইউজ করা যায়। যেমন আমরা চাচ্ছি যখন পেজটা লোড হবে এটা অটোমেটিক ভাবে প্লে হয়ে যাবে, ঠিক আছে। তাহলে আমরা এখানে অটো প্লে ইকুয়াল এখানে ট্রু করে দিতে পারি, ঠিক আছে। এই যে যখন আমি অটো প্লে দিচ্ছি তখনই কি হচ্ছে, এটা কিন্তু মানে অটোমেটিক প্লে হয়ে যাচ্ছে, আমাকে আর প্লে করতে হচ্ছে না, ঠিক আছে। কিন্তু আমি চাচ্ছি যে সাউন্ড যেটা আছে এটা কি হবে, মানে মানে এই যে সাউন্ডটা যেটা আছে এটা মিউট হয়ে থাকবে অটোমেটিক ভাবে, যাতে না আসে, ঠিক আছে। তাহলে এখানে আমরা মিউটেড করে দিতে পারবো, তাহলে কি হয়ে যাবে, এখানে এটা প্লে হবে, অটো প্লে হচ্ছে, কিন্তু এই যে সাউন্ডটা অফ হয়ে আছে, বুঝাইতে পারছি। তো এই যে কন্ট্রোলের যে ব্যাপারগুলা থাকে এইগুলা কিন্তু, এই যে এখানে কন্ট্রোলের যে অ্যাট্রিবিউট গুলা থাকে এইগুলার এই প্রপার্টি গুলো আমরা সরাসরি এখানে ইউজ করেও কিন্তু মানে এটাকে ম্যানেজ করতে পারবো, ঠিক আছে। এখন যদি আমরা কন্ট্রোল উঠাই দিই তাহলে দেখবো যে এই যে আমাদের এটা অটোমেটিক প্লে হচ্ছে, ঠিক আছে। এবং এটা দেখা যাচ্ছে ভিডিওটা আবার শেষ হয়ে গেলে কিন্তু স্টপ হয়ে যাবে। তার মানে আমরা যদি চাই যে ভিডিওটা শেষ হবে আবার চলবে, যখন শেষ হবে আবার চলতে থাকবে, এরকম যদি হয় তাহলে দেখা যাচ্ছে যে আমাদেরকে এখানে লুপ ট্রু করে দিতে হবে। তাহলে কি হবে, একবার শেষ হলে আবার চালু হবে, আরেকবার শেষ হলে আরেকবার চালু হবে, এভাবে চলতেই থাকবে, বুঝাইতে পারছি। আচ্ছা এটা গেল। আচ্ছা অডিও ফাইল আমার পিসিতে আছে কিনা আমি শিওর জানি না। আচ্ছা আচ্ছা, ভিডিওর ব্যাপারটা বুঝতে পারছি। তাহলে এখানে কয়েকটা জিনিস আমরা দেখলাম, যে আমাদের এখানে যদি কন্ট্রোলস লেখা থাকে তাহলে আমরা ভিডিওটাকে সহজে এখান থেকে কন্ট্রোল করতে পারবো। সেকেন্ড হচ্ছে বাকি এই অ্যাট্রিবিউট গুলা ইউজ করে আমরা যেটা করতে পারবো, এই ভিডিওর কন্ট্রোল গুলাকে ম্যানেজ করতে পারবো। আর এখানে পোস্টার দিয়ে আমরা কি করতে পারবো, আমাদের এইখানে প্রথমে মানে শুরু হতেই মানে কি থাকবে, যেহেতু এটা অটো প্লে হচ্ছে যার কারণে কিন্তু এখানে আমরা ফলস করে দিই, ঠিক আছে, যার কারণে দেখা যাচ্ছে না। আচ্ছা অটো প্লে এখানে থাকলে এটা কাজ করবে, তার মানে এটা এই যে এভাবে লিখলেও কাজ হবে, বোঝা গেছে। এই যে অটো প্লে, তো এটা অফ করে দিই। পোস্টার থাকলে অটো প্লে যদি আমাদের না থাকে তাহলে পোস্টার যেটা থাকবে সেটা আমাদের শুরুতেই শো করবে। ওকে, ভিডিওর মতো করে সেম ভাবে অডিও নামে আমাদের ট্যাগ আছে, ঠিক আছে, যেটার মধ্যে আমরা কি করতে পারবো, সেম ভাবে সোর্স এখানে দেব। সোর্স দিলে কি হবে, ওইখান থেকে আমাদের অডিওটা প্লে হবে, জাস্ট এতটুকু, অন্য কিছু না। এখানেও সেম ভাবে আমরা যদি কন্ট্রোলস না দেই তাহলে কি হবে, শো করবে না। আর যদি এখানে কন্ট্রোলস দেই তাহলে আমাদের কন্ট্রোলসটা শো করবে। এখন এই যে এরকম ভাবে চলে আসবে, ঠিক আছে। এখন কথা হচ্ছে এইখানে কন্ট্রোলস যদি না দেই, আমাদের অনেক সময় প্রয়োজন এমন হতে পারে যে আমাদের পেজ লোড হইলে ব্যাকগ্রাউন্ডে একটা সাউন্ড বাজতে থাকবে বা একটা মিউজিক বাজতে থাকবে, তখন কিন্তু আমরা এখানে আর কন্ট্রোল শো করাবো না, এটাকে আমরা কি করে দিব, অটো প্লে করে দিব, ঠিক আছে। অটো প্লে করে দিব এবং এটা দেখা যাচ্ছে অটোমেটিক ভাবে এখানে প্লে হতেই থাকবে, ঠিক আছে। মানে ইউজাররা বুঝতে পারবে না যে অডিওটা কোথা থেকে চলতেছে। ভিডিও ফাইলে অডিও দিলে কাজ করে, ঠিক আছে। তো এইখানে যদি আমরা অডিও একটা ফাইল দিই তাহলে এটা কি এভাবে চলতে থাকবে। কনসেপ্ট ক্লিয়ার?
তাহলে ভিডিও অডিও আমরা দেখে ফেললাম। আচ্ছা, সেম ভাবে আমাদের ওয়েবসাইটে এমন হয় যে দেখা যাচ্ছে যে আমরা সাপোজ ডেমো ব্যাকগ্রাউন্ড ভিডিও, ঠিক আছে, এই যে বিভিন্ন ধরনের মানে ইউটিউব ভিডিও হতে পারে, অথবা দেখা যাচ্ছে যে ক্লায়েন্ট বলতেছে এই ভিডিওটা আমার ওয়েবসাইটের মধ্যে কি করবে, শো করবে, ঠিক আছে, ইউটিউবের ভিডিও অথবা ভিমিওর ভিডিও অথবা যে কোনো ভিডিও প্ল্যাটফর্মের ভিডিও হতে পারে, ঠিক আছে, সেটা যে কোনো সমস্যা নেই। তো এই টাইপের ভিডিওগুলোকে আমরা কিভাবে আমাদের এই পেজের মধ্যে শো করাতে পারি? তো আমরা এই প্রত্যেকটা ভিডিওর নিচে গেলে দেখবো এখানে একটা শেয়ার অপশন থাকে, শেয়ার অপশন আছে, ঠিক আছে। শেয়ার অপশনে গেলে দেখা যাচ্ছে যে এইখানে আমাদের সোশ্যাল মিডিয়া যেগুলা থাকে এগুলার পাশাপাশি দেখা যাচ্ছে এখানে এমবেড নামে একটা অপশন থাকে। এমবেডের অর্থটা হচ্ছে যে কোনো একটা এক্সটার্নাল ওয়েবসাইট অথবা এক্সটার্নাল কোনো সোর্স থেকে আমার ওয়েব পেজের মধ্যে আমি কোনো কিছু একটা শো করাতে চাচ্ছি, এই সিস্টেমটাকে বলা হচ্ছে যে এমবেড সিস্টেম। অনেক সময় ক্লায়েন্টরা বলতে পারে যে আমার অমুক ওয়েবসাইটের মধ্যে একটা সেকশন আছে অথবা একটা পেজ আছে যেটা আমার ওয়েবসাইটের মধ্যে আমি এমবেড করতে চাচ্ছি, ঠিক আছে, অথবা বলবে যে ইউটিউবের ভিডিও অথবা অন্য কিছু এমবেড করতে চাই। তো এমবেড করার সময় এখানে বেশ কিছু অপশন আছে, কোথা থেকে স্টার্ট হবে, তারপর প্লেয়ার কন্ট্রোল শো করবে কিনা, এরকম বেশ কিছু অপশন আছে। এছাড়াও দেখা যাচ্ছে যে ওদের এপিআই সিস্টেম আছে অ্যাডভান্স লেভেলের, এবং ডেভেলপারদের জন্য বেশ কিছু জিনিসপত্র তৈরি করা আছে। তো সেগুলো আমাদের আপাতত লাগবে না বেসিকে, আমরা জাস্ট এটাকে কপি করব, এখানে ওরা যে কোডটা দিবে, কোডটা কপি করে আমরা দেখা যাচ্ছে আমাদের ওয়েবসাইটে যেখানে দিব, মানে আমাদের যেখানে দরকার সেখানে আমাদের এটা দিয়ে দিব। এইখানে যদি আমরা দেখি যে এটা একটা আইফ্রেম, তার মানে হচ্ছে এটা আইফ্রেম নামে একটা এইচটিএমএল ট্যাগ, ঠিক আছে। এটা দেখে মনে হচ্ছে এত কিছু, এখানে বাস্তবে কিছুই না। তো আইফ্রেমটা কি? আইফ্রেমটা হচ্ছে একটা এইচটিএমএল ট্যাগ। আর এই যে ট্যাগের ভিতরে যা আছে তার মানে আমরা এটা জানি এটা কি অ্যাট্রিবিউট। বুঝাইতে পারছি? সহজ হয়ে গেল না ব্যাপারটা? এখানে কিন্তু হিজিবি লাগতেছে, মনে হচ্ছে কত কিছু, কিন্তু ব্যাপারটা হচ্ছে এইখানে এটা হচ্ছে এইচটিএমএল ট্যাগ, সিম্পল কথা। সেকেন্ড হচ্ছে এর ভিতরে যা আছে সবগুলো হচ্ছে অ্যাট্রিবিউট, তার মানে একটা ট্যাগের একাধিক অ্যাট্রিবিউট থাকতে পারে। ওকে, আমরা এখন দেখি ভিডিওটা শো করতেছে কিনা। এখন যদি এখানে রিলোড দিই তাহলে দেখবো যে এই যে ভিডিওটা কিন্তু চলে আসছে এখানে। এই সিস্টেমটা আমরা বিভিন্ন ওয়েবসাইটের মধ্যে দেখি না, বিভিন্ন ওয়েবসাইটে গেলেই দেখা যায়। এখানে প্লে করলে দেখা যাচ্ছে আমাদের ভিডিওটা প্লে হচ্ছে, আর এটা প্লে হচ্ছে কোথা থেকে, আমাদের ইউটিউব থেকে প্লে হচ্ছে। ওকে, এখন এইখানে আমরা একটু দেখি কি কি আছে। প্রথমটা হচ্ছে উইডথ, মানে হচ্ছে এটা কতটুকু বড় হবে, হাইটটা হবে কতটুকু লম্বায়। এরপরে হচ্ছে এসআরসিটা হচ্ছে যে আমাদের ভিডিওটা কোন লিঙ্ক থেকে শো করবে। এখন এইখানে লিঙ্কটা আমরা যদি খেয়াল করি তাহলে এখানে দেখবো যে youtube.com ওয়াজ ভি ইকুয়াল এখানে একটা আইডি দেওয়া, আর এইখানেও দেখবো youtube.com/embed স্ল্যাশের পরে এই যে আইডি আর এই যে আইডি এটা কিন্তু সেম। তার মানে হচ্ছে প্রত্যেকটা ভিডিওর একটা ইউনিক কি থাকে, আইডি থাকে। বাকি জিনিসপত্র যা আছে সব কিন্তু একই, শুধুমাত্র অন্য একটা ভিডিও যদি আমরা এমবেড করতে চাই, অন্য একটা ভিডিওতে যদি যাই তাহলে দেখব যে এই ভিডিওটার এই যে আইডিটা ভিন্ন। এই আইডিটা যদি আমরা এখানে চেঞ্জ করে দেই, এখানে যদি চেঞ্জ করে দেই, এখন যদি এখানে আমরা, আচ্ছা এখানে নর্মালি রিলোড দিলে অনেক সময় দেখা যাচ্ছে চেঞ্জ না হতে পারে, এই যে চেঞ্জ হয়নি, তখন আমরা কন্ট্রোল শিফট আর প্রেস করব, কি কন্ট্রোল শিফট আর, তাহলে দেখবো যে আমাদের ওইটা যে ক্যাশ ধরেছিল এটা চেঞ্জ হয়ে যাবে, এই যে চেঞ্জ হয়ে গেছে। বুঝাইতে পারছি? তার মানে সব ঠিক। এটাও কিন্তু এখন দিলে আমাদের প্লে হবে। তার মানে প্রত্যেকটা ভিডিওর ক্ষেত্রে আমাদের শুধু একটা কোডই ভিন্ন, সেটা হচ্ছে এই যে আইডিটা, ঠিক আছে। এবং এমবেডের জন্য এমবেডের ইউআরএলটা ভিন্ন। ওকে, এমবেডের ইউআরএলটা ভিন্ন কেন? এইখানে যদি আমরা যাই এই লিঙ্কটাতে তাহলে দেখবো যে এইখানে ভিডিওটা ছাড়া আর কিছুই নাই। তার মানে ওরা এমবেডের জন্য একটা স্পেশাল ইউআরএল করে রাখছে, যে ইউআরএল এ গেলে ওরা শুধুমাত্র ভিডিও প্লেয়ারটাই দেখায়, অন্য কোনো ইনফরমেশন দেখায় না। বুঝাইতে পারছি? আর এইখানে ওয়াচ দিয়ে যদি এই আইডিটা দেওয়া হয় তাহলে তারা ইউটিউবের এই প্রিভিউটা নিয়ে আসে। কনসেপ্ট ক্লিয়ার যে ভিডিওটা কিভাবে কাজ করে? আচ্ছা, এরপরে কি বলছে, এখানে একটা টাইটেল দিছে। তো টাইটেল আমরা জানি টাইটেলটা কি কাজ করে। এটার উপর যদি আমি মাউস নিয়ে যাই, ঠিক আছে, তাহলে মানে ওই যে এতে চলে আসে, মাউসের মাথায় চলে আসে, ঠিক আছে। এটা প্লে করছি তো এই কারণে আসতেছে না, রিলোড দিই চলে আসবে, হয়তো আসতেছে।
আচ্ছা, এটাকে সম্ভবত ওরা অপটিমাইজ করছে, ঠিক আছে, নাইলে দেখা যাচ্ছে আমরা মাউস নিয়ে গেলে মাউসের মাথায় দেখাইতো। আচ্ছা যাই হোক, এরপর হচ্ছে ফ্রেম বর্ডার। ফ্রেমটা হচ্ছে আই ফ্রেম নিলেই, আমি যদি এটা উঠাই দিই, আই ফ্রেম নিলেই বাই ডিফল্ট এই যে একটা বর্ডার চলে আসে, পিছনে দেখলাম বর্ডার চলে আসছে, ওই বর্ডারটাকে তারা 0 করছে ফ্রেম বর্ডার 0 দিয়ে। এরপর ও অ্যালো দিছে, এটা হচ্ছে ওদের কাস্টম অ্যাট্রিবিউট, এটা কিন্তু HTML এর কোনো অ্যাট্রিবিউট না। এইখানে ওরা দেখা যাচ্ছে ওদের বেশ কিছু অপশন ওরা দিয়ে দিছে, ঠিক আছে, মানে দেখা যাচ্ছে যে মানে এই অ্যাট্রিবিউট গুলা ধরে ওরা ওদের ফাংশনালিটি গুলাকে কাজ করায়। যেমন আমাদের এটা ফুল স্ক্রিন করা যাচ্ছে, এটাকে যদি আমরা প্লে করি, টাইটেল কোথায় জানি দেখেন, এই যে দেখাচ্ছে কিন্তু। তো এই যে এইখানে যদি আমরা এটাকে এই যে ফুল স্ক্রিন করতে পারতেছি, তাই না, কিন্তু এইখানে ওরা একটা কোড দিয়ে দিছে, এই যে অ্যালো ফুল স্ক্রিন। আমি যদি এটাকে বাদ দিয়ে দিই, ঠিক আছে, ঠিক আছে, বাদ দিয়ে দিই, এখন যদি প্লে করি তাহলে দেখবো যে এই যে আর কিন্তু ফুল স্ক্রিন হচ্ছে না। তার মানে এইখানে বাকি অ্যাট্রিবিউট যেগুলো আছে, এই যে এখানে যে পারমিশন গুলো আছে, এগুলা হচ্ছে ইউটিউবের পারমিশন, ঠিক আছে। এইগুলা দিয়ে যেটা হয় সেটা হচ্ছে ওরা ওদের কন্ট্রোল গুলাকে ম্যানেজ করে, যে আসলে কি টাইপের ভিউ ওরা চাচ্ছে, ঠিক আছে। বাট এগুলা না দিলেও যে কাজ করবে না ব্যাপারটা এমন না, বাট এগুলা না দিলে দেখা যাচ্ছে যে আমরা যে ফিচার গুলো চাচ্ছি সেগুলা পাবো না, ঠিক আছে। এখন যদি এখানে দিই তাহলে দেখবো যে এই যে এখানে এই যে এটা কাজ করতেছে না, ঠিক আছে, আরো যে ফিচার গুলো ছিল সেগুলা ঠিকঠাক মতো কাজ করবে না, এই হচ্ছে ঘটনা। ইউটিউবে এটা বোঝা গেছে। আচ্ছা, আর একটা মোস্ট পপুলার প্ল্যাটফর্ম আছে, সেটা হচ্ছে যে ভিমিও, ঠিক আছে। ভিমিও অনেক বেশি ইউজ করা হয় মানে পেইড ভিডিওগুলোর ক্ষেত্রে, ঠিক আছে, যেখানে দেখা যাচ্ছে পেইড কোর্স থেকে শুরু করে অনেক কিছু। তো এখানে আমরা জাস্ট একটা ডেমো ভিডিও একটা সার্চ করি, এটা আমরা দেখি যে এটাকে আমরা কিভাবে করতে পারি। তো ভিমিওর মেম্বারশিপ নিলে আসলে এর ভিতরে অনেক বেশি কন্ট্রোলস আছে, ঠিক আছে। তো আমাদের এত কিছু জানা লাগবে না, আমাদের শুধু এমবেডটা জানলেই হবে আপাতত। তো ভিমোর ক্ষেত্রেও সেম কনসেপ্ট। আমরা এই যে ভিডিওটা এখানে প্লে হচ্ছে, আমরা দেখা যাচ্ছে যে নিচে এখানে শেয়ার অপশন পাবো, এই যে শেয়ার অপশন, শেয়ার অপশন আছে এখানে। তো এই শেয়ার অপশনে গেলে দেখা যাচ্ছে এখানে আমরা লিংক পাচ্ছি, ইমেইল দিলে ওই ইমেইল আমরা সেন্ড করতে পারবো, এখানে মেসেজ দিতে পারবো সুন্দর করে। সবার নিচে দেখবো এখানে কি আছে, এমবেড অপশন আছে, এবং এখানে শো অপশন নামে একটা অপশন আছে, ঠিক আছে। এই অপশনে ক্লিক করে এই যে এমবেড করতেছি আমরা, এটা সাইজটা কেমন হবে, রেসপন্সিভ হবে কিনা, ঠিক আছে, কি কালারের হবে, ঠিক আছে, এই জিনিসপত্রগুলো আমরা এখানে এখানে চেঞ্জ করে দিতে হবে। চেঞ্জ করলেই দেখবো যে এইখানে আমাদের কোডটা কিন্তু অটোমেটিক জেনারেট হচ্ছে। আমি যদি এখানে এই যে বাদ দিয়ে দিলাম, এই যে এখানকার প্রিভিউ কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে এবং এখানকার কোডও চেঞ্জ হয়ে যাচ্ছে। তো ওইখানে আমাদের কি কি কন্ট্রোল লাগবে সেটা আমরা নেওয়ার পরে এখানে যদি আমরা এই কোডটাকে পেস্ট করে দিই, তাহলে দেখবো যে এখানেও সেম ভাবে আমাদের কি চলে আসছে, আইফ্রেমের ভিতরে এসআরস এর মধ্যে একটা কি চলে আসছে, লিঙ্ক চলে আসছে, এবং এখানেও এই যে উইড আসছে, হাইড আসছে, বর্ডার ফ্রেম 0 আসছে, এবং এদেরও সেম ভাবে কি আসছে, এই যে কিছু পারমিশন আসছে, যেটাতে আমরা এক্সট্রা ফ্যাসিলিটি পাবো। আর এখানে তো জাস্ট একটা টেক্সট, কিছু না, ওইটা আমাদের লাগবেও না। যদি রিলোড দিই তাহলে দেখতে পাবো এই যে এটা হচ্ছে আমাদের আইফ্রেমের ভিডিও, আর নিচে যেটা আছে জাস্ট নর্মাল টেক্সট। তো এটাকে আমরা চাইলে বাদ দিতে পারি, এটা অন্য কিছু না। আর এটাতে এখন এই যে আমরা ক্লিক করলে দেখা যাচ্ছে এই যে আমাদের ভিডিওটা, বুঝাইতে পারছি। তার মানে কিন্তু অন্যান্য যে ভিডিও প্ল্যাটফর্মগুলো আছে, অন্যান্য যে ভিডিও প্ল্যাটফর্মগুলো আছে, সবগুলা ভিডিও প্ল্যাটফর্মের সিস্টেম কিন্তু একই, ঠিক আছে। ওরা আইফ্রেমের কোড দিবে, সেটা আমাদেরকে ইউজ করতে হবে। আচ্ছা, এরপরে আমরা গুগল ম্যাপসে যাব। maps.google.com অথবা google.com/maps, যেটাতে যাই না কেন গেলে আমরা ম্যাপটাকে পাবো। তো এইখানে গিয়ে দেখা যাচ্ছে আমরা কোনো একটা নির্দিষ্ট লোকেশন আমাদের ওয়েবসাইটে আমরা শো করাতে চাচ্ছি, ঠিক আছে। যেমন আমি এখানে কোডাইটি সলিউশনে এখানে দিলাম, তো দেখা যাচ্ছে যে এইখানে আমাদের এই যে লোকেশন থেকে শুরু করে সব চলে আসছে। এইখানে গেলে দেখবো সবার নিচে যদি আমরা যাই, আচ্ছা এখানে নাই অ্যাকচুয়ালি, এই যে এখানে যদি আমরা ক্লিক করি তাহলে এখানে আমরা বেশ কিছু অপশন পাবো।
এইখানে আমরা এই যে শেয়ার অর এমবেড নামে একটা অপশন পাবো, ওইখানেও কি ছিল এমবেডের অপশন, এখানেও এমবেডের অপশন। এখানে ক্লিক করলে এরা আমাদেরকে একটা লিঙ্ক ধরাই দিবে যে এই লিঙ্কে আমরা চাইলে কি করতে পারি, গুগল ম্যাপটা দেখতে পারি। আর এখানে এমবেড এ ম্যাপ, এমবেড মানে হচ্ছে আমরা অন্য কোথাও শো করাতে যাচ্ছি। তো এখানে বলতেছে আমরা কি সাইজে এটাকে শো করাবো। স্মল যদি দেই তাহলে ছোট হয়ে যাবে, মিডিয়াম দিলে একটু বড় হয়ে যাবে, লার্জ দিলে অনেক বড়। আবার এখানে আমরা চাইলে কি করতে পারি, আমাদের নিজের মতো করে কাস্টম সাইজ দিতে পারি যে আমরা কত ইন্টু কত শো করাতে চাই। তো এইখানে ব্যাপারটা হচ্ছে এইখানকার অপশনগুলো হচ্ছে যারা অ্যাকচুয়ালি কোড বোঝে না তাদের জন্য, ঠিক আছে। বাট আমরা তো জানি কোডের ভিতরে তো এখানে উইড হাইট যা আছে সব আমরা চেঞ্জ করতে পারবো। তো এইখানেও সেম ভাবে আমরা এই এইচটিএমএলটা কপি করে নিব। নেওয়ার পরে যদি আমি এখানে পেস্ট করে দেই তাহলে এখানেও দেখবো সেম ভাবে এই যে এসআরসির মধ্যে একটা লিঙ্ক আছে, বিশাল লিঙ্ক, এরপরে উইড আছে, হাইট আছে, স্টাইল, বর্ডার 0 আছে এবং এখানেও বেশ কিছু পারমিশন। ব্যাপারগুলো সেম না, জাস্ট লিঙ্ক ভিন্ন, একদম সহজ। এখন যদি আমি এখানে রিলোড দিই তাহলে দেখবো যে আমাদের ম্যাপটা চলে আসবে। কি বুঝতে পারছেন? এখানে সুন্দরভাবে কিন্তু এই যে আমাদের ম্যাপটা চলে আসছে, এটা কিন্তু আমরা জুম করে দেখতে পাচ্ছি, ঠিক আছে। এখন এটাকে যদি আমরা দেখা যাচ্ছে এমন করতে চাই, আরো বড় করতে চাই, ঠিক আছে, এখানে আমরা দিলাম যে 1000, তাহলে কি হবে, এটা বড় হয়ে যাবে, এই যে বড় হয়ে গেছে। তাহলে গুগল ম্যাপ শো করাতে পারবো? আচ্ছা, এখন কথা হচ্ছে মাঝে মাঝে আমাদের এক্সটার্নাল ওয়েবসাইট শো করাতে হয়, ঠিক আছে। যেমন এডুকেশন বোর্ড রেজাল্ট, ঠিক আছে। তাহলে এই যে রেজাল্টের একটা ওয়েবসাইট আছে, এখন আমি চাচ্ছি যে আমি একটা পেজ বানাইছি, আমি আজকে একটা নিউজ পাবলিশ করলাম, ওইখানে আমি বলছি যে কখন নিউজটা পাবলিশ হবে, ঠিক আছে, কোন সময় সবাই দেখতে পাবে, এবং আমি নিচে বললাম যে চাইলে নিচে থেকেও আপনার রেজাল্টটা দেখতে পারেন। এখন এই সাইট তো আছে আমার অন্য জায়গায়, এখন আমার সাইটের মধ্যে সেটা লিঙ্ক করাই দিলেও তো হলো না, কিন্তু আমি চাচ্ছি যে আমার সাইট থেকে কেউ দেখুক, ঠিক আছে। তো এইটার জন্য আমরা যে কোনো ওয়েবসাইটকে আবার আইফ্রেম করতে পারবো, আইফ্রেম, ঠিক আছে। আইফ্রেম আমাদের কি হবে, শেষ হবে, মানে শুরু হবে শেষ হবে, এর ভিতরে আমরা কি দিব, এসআরসি। আমি কি করলাম, সোর্সের মধ্যে এই পেজের লিঙ্কটা দিয়ে দিলাম, যে পেজটা আমি শো করাতে চাচ্ছি। এবং আমি এখানে আচ্ছা এই ফর্মের আমি এই সাইজটা দেখি, এই সাইজটা হচ্ছে আমার কত, 809, আর এখানে মোটামুটি 670। তাহলে আমি দেখা যাচ্ছে যে এমন দিয়ে একটু বড় করে দিই, এখানে আমি উইড দিলাম 810, হাইট দিলাম সাপোজ সরি 650, এভাবে দিলাম। এখন যদি আমি এখানে রিলোড দিই তাহলে দেখবো এই যে ওই ওয়েবসাইটটা আমার এখানে কিন্তু লোড হয়ে চলে আসছে। বাকি কাজ কিন্তু আমি এখান থেকে এখন ঠিকঠাক মতো করতে পারবো। বুঝাইতে পারছি? এখানে চাইলে রেজাল্টও দেখা যাবে। এভাবে কিন্তু যে কোনো একটা এক্সটার্নাল ওয়েবসাইটকে লোড করানো যায়। কিন্তু এই যে আমরা দেখতে পাচ্ছি যে এখানে এই যে বর্ডারটা আছে, তার মানে এটা বোঝা যাচ্ছে, ঠিক আছে। এটা যদি ফুল হইতো তাহলে ভালো হইতো, ঠিক আছে। তো এটার জন্য আমরা দেখা যাচ্ছে সুন্দরভাবে স্টাইল করে ফেলতে পারি। যেমন এটাতে আমরা একটা আইডি দিলাম, ঠিক আছে, আইডি দিলাম যে সাপোজ রেজাল্ট ওয়েবসাইট, এভাবে দিলাম। হ্যাঁ, তো আমাদের সিএসএস ফাইল যেহেতু লিঙ্ক করা আছে, আমরা এভাবে দিলাম। দেওয়ার পরে এখানে আমাদের প্রথম কাজ হচ্ছে ওইখানে বর্ডার 0 করতে হবে, ঠিক আছে। তাহলে বর্ডারটা আমি এখানে নান করে দিলাম, ঠিক আছে। এরপরে হচ্ছে উইডথ দিলাম আমি 100%, মানে ওই পুরো সেকশনটা যাতে হয়, এবং হাইট দিলাম আমি 650 পিক্সেল। তাহলে দেখবো জিনিসটা আরো সুন্দর হয়ে যাবে, ঠিক আছে। মানুষ এসে মনে করবে আচ্ছা এটা মনে হয় এই পেজের একটা অংশ, ঠিক আছে। আমরা এটার ভিতরে চাইলে একটা মানে মার্জিন দিয়ে এটাকে আরো সুন্দর করতে পারি। ব্যাপারটা বুঝাইতে পারছি? এখন মনে হচ্ছে যে এটা অন্য ওয়েবসাইট থেকে আসছে, মনে হবে না, মনে হচ্ছে এটা মনে হয় এই ওয়েবসাইটের একটা পার্ট। বুঝাইতে পারছি? তো এইভাবে আমরা যে কোনো ওয়েবসাইটকে আইফ্রেম করতে পারবো। কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে যে আইফ্রেম ব্লক করা থাকে, ঠিক আছে। যেমন আমরা চাইলে এখানে ফেসবুকে আইফ্রেম করতে পারবো না, কারণ ফেসবুকে আইফ্রেম করা মানে হচ্ছে মানুষ হ্যাকিং করবে, ঠিক আছে। তার ওয়েবসাইটের ভিতরে ফেসবুকে ঢুকাই দিয়ে মানুষের ইউজার পাসওয়ার্ড কালেক্ট করবে, ঠিক আছে।
এই যে এখানে বলতেছে যে এটাকে শো করানো যাচ্ছে না, ঠিক আছে। তো এইগুলাকে আবার ব্লক করা যায় যে কোথাও যাতে মানে কোনো আমার ওয়েবসাইটটাকে যাতে কোথাও শো করানো না যায় আইফ্রেমে, ঠিক আছে। কারণ এইরকম সাইটকে আমরা শো করাতে পারবো না, যেমন https gmail.com, ঠিক আছে। এই যে কিছুই আসে না, এই যে ব্যাপারটা বোঝা গেছে যে অন্য ওয়েব পেজ থেকে আমরা এই পেজগুলোকে আমরা অ্যাক্সেস করতে পারবো না, এরা ব্লক করে রাখছে, ঠিক আছে। নাইলে কিন্তু মানুষের ওয়েবসাইট হ্যাক হবে। কারণ এইখানে আমি আইফ্রেমের মাধ্যমে একটা ওয়েবসাইট শো করাইলাম, আমি এইখানে যে ডাটাগুলা দিব আমি চাইলে এই ডাটাগুলা কালেক্টও করতে পারবো, ঠিক আছে। তো এখানে কে ইউজার নেম পাসওয়ার্ড দিলে আমি তো সব ধরে ফেলবো, যার কারণে এগুলাকে আবার ব্লক করে রাখা, বোঝা গেছে। আমাদের ওয়েবসাইটের লিংকটা যদি আমরা দিই এখানে, তাহলে দেখা যাচ্ছে যে আমাদের ওয়েবসাইটটা ওই যে চলে আসবে, এই যে বুঝাইতে পারছি, এই হচ্ছে ঘটনা। তো এইভাবে আমরা কি করতে পারি, এক্সটার্নাল ওয়েবসাইটকে আমরা আইফ্রেম করতে পারি। আইফ্রেমের এই কনসেপ্টটা ক্লিয়ার তো নাকি? তাহলে আমরা কি কি দেখলাম, ভিডিও ফাইল কিভাবে শো করাতে হয়, অডিও ফাইল কিভাবে শো করাতে হয়, ইউটিউবের ভিডিও, ভিমিও ভিডিও, গুগল ম্যাপ এবং যে কোনো এক্সটার্নাল ওয়েবসাইট আমরা কিভাবে আইফ্রেম করতে পারি। মোটামুটি অনেক ব্যাপারগুলো আমাদের জানা হয়ে গেল, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখা যাচ্ছে এই যে গুগল ম্যাপ আমরা শো করাইছি, তো এইখানে দেখা যাচ্ছে অ্যাড্রেস, মানে অ্যাড্রেস শো করানোর জন্য এরকম আমাদের একটা কিন্তু সুন্দর ট্যাগ আছে, হ্যাঁ। যেমন আমরা এখানে সামারি নামে একটা HTML ট্যাগ আছে যেটা অ্যাড্রেসের জন্য মোটামুটি ইউজ হয়। সামারি দিলাম, এখানে আমরা দিলাম যে ডিটেলস, এখানে আমি দিলাম যে ফোল্ডার আইডি, এখন যদি এখানে আমরা রিলোড দিই তাহলে দেখবো যে এইখানে এরকম একটা চলে আসছে, যেটার ভিতরে গেলে আমরা দেখতে পাচ্ছি এখানে লেখা হচ্ছে কোডাইটি সলিউশন। আবার এইখানে আমরা এক্সটার্নাল অ্যাড্রেস গুলো দিতে পারবো, যেমন পি দিলাম, যেমন যে https আমরা জাস্ট কি করলাম, অ্যাড্রেসটাকে দিলাম, ইউআরএলটাকে দিলাম, তাহলে দেখবো যে এটা এরর মতো করে কাজ করবে। আচ্ছা, এখানে মনে হয় ভুল হচ্ছে আমার, কারণ এটার ভিতরে চলে যাওয়ার কথা। ডিটেলস, আচ্ছা এটা কি বাইরেই ডিটেলস ভিতরে সামারি নাকি? আচ্ছা একটু দেখি এটা। আচ্ছা উল্টা হয়ে গেছে, ঠিক আছে। এই ডিটেলসটা হবে কোথায়, এখানে হবে, ঠিক আছে। এখানে হবে, তাই বলি কাজ করে না, সামারিটা আমাদের হবে এখানে, ঠিক আছে। তাহলে দেখা যাচ্ছে যে একটা অ্যাড্রেসে কি আসবে, ডিটেলস, ঠিক আছে। এইখানে এই যে এবার ঠিকঠাক মতো কাজ করতেছে, এইখানে যখন আমি ক্লিক করব তখনই কি হবে, এটার ভিতরে যা যা আছে সব ডাটা আমার চলে আসবে, ঠিক আছে। এটা বাই ডিফল্ট। আচ্ছা, এখন আমাদের HTML ট্যাগের মধ্যেও আরো অনেকগুলা ট্যাগ আছে যেগুলো আমাদের মানে দেখা দরকার, ঠিক আছে। বাট আমি চাচ্ছি সেগুলো আজকে না করে আমরা অন্য মানে বেশ কিছু জিনিসপত্র একটু দেখবো এবং তারপরে সেগুলোর উপর আমরা একটা অ্যাসাইনমেন্ট রেডি করব, ঠিক আছে। তো এইখানে আমরা এই জিনিসপত্রগুলোকে একটু নিচে দিয়ে দিব, অথবা আমরা আরেকটা পেজ বানাই, ঠিক আছে। এখানে আমরা আরেকটা পেজ বানাই, ইন্ডেক্স ফাইল বানাই। আচ্ছা, এটার নাম আমরা দিলাম যে home.html, এই নামে দিলাম। তো এই পেজে যা ছিল তা আমি কপি করে এখানে নিয়ে আসি, এখানে আমার শুধু এক্সটার্নাল কোডগুলো লাগতেছে না, এগুলাকে আমি উঠাই দিলাম, এখানে সিএস এর যা থাকলো সেটাই থাকলো। ওকে, এটাকে আমি এখন রান করলে এটা একদম ফ্রেশ। তো এইখানে আমরা বেশ কিছু জিনিসপত্র দেখবো এখন।
সাপোজ এখানে আমরা একটা ডিপ বানাই নিলাম, ডিপ নেওয়ার পরে আমরা এখানে এটাকে ক্লোজ করি, ক্লোজ করার পরে আমরা এটার ক্লাস দিলাম সাপোজ বক্স অন, কি দিলাম বক্স অন। এইখানে যদি আমরা এখন এই বক্স অনে যাই তাহলে এটা আমরা একটা উইডথ দিই 200 পিক্সেল, হাইট দিলাম 200 পিক্সেল, ঠিক আছে। এরপরে হচ্ছে ব্যাকগ্রাউন্ড আমি দিলাম 3DT। কি কোনো সমস্যা পিছনে? কি বলবো বলতেছো, কোনো সমস্যা নেই? সমস্যা হলে আমাকে বলবো। আইফ্রেমের ভিতরে যে উইডটা 200 পিক্সেল বা 600 পিক্সেল দিলাম, ওটা কি 200 বা 600 দিলাম, ওটা কি পিক্সেল হিসেবে কাজ করে? হ্যাঁ, ইনলাইনে দিলে ওটা পিক্সেল হিসেবে কাউন্ট করে। মার্জিন উপরে নিচে আমরা 50 পিক্সেল দেই আর অটো দিয়ে দেই, যাতে কি হয় এটা মাঝখানে চলে আসে। এই যে মাঝখানে চলে আসছে। তো প্রথম আমরা দেখবো যে বর্ডার, সিএসএস এ বর্ডার কিভাবে কাজ করে, ঠিক আছে। তো আমরা এখানে লিখলাম যে বর্ডার, ঠিক আছে। আমি প্রথমে এভাবে লিখতেছি 1 পিক্সেল সলিড রেড। এখন যদি আমি এখানে রিলোড দিই তাহলে দেখবো যে আমার বক্সের চারোদিকে কি আসছে, একটা বর্ডার চলে আসছে যেটা রেড কালারের। তো আমি এখানে যদি এটাকে 5 করে দিই তাহলে দেখবো যে এটা 5 পিক্সেল হয়ে গেছে। আচ্ছা, তাহলে বর্ডার একটা প্রপার্টি যেটার মধ্যে তিনটা ভ্যালু থাকে। প্রথমটা হচ্ছে বর্ডারের উইডথ কতটুকু হবে, মানে কতটুকু জায়গা জুড়ে বর্ডারটা থাকবে। 2 নাম্বারটা হচ্ছে বর্ডারের স্টাইলটা কি হবে। 3 নাম্বারটা হচ্ছে সেটার কালারটা কি হবে। বুঝাইতে পারছি? তো এখন আমরা ভেঙে ভেঙে দেখবো বর্ডারগুলোকে আমরা কিভাবে ইউজ করতে পারি। তো এইখানে আমি ফুল কোডটাকে রাখলাম, যেটা অ্যাকচুয়ালি আমাদের বর্ডারের ফুল। ওকে, তাহলে এখানে প্রথমে আমাদের কাজ করে যে বর্ডার উইডথ, কি বর্ডার উইডথ। আমরা অনেক সময় দেখব যে এইরকম আলাদা করেও আমাদের লিখতে হচ্ছে। যেমন আমরা একটা বর্ডার এক জায়গায় নিছি, কিন্তু বিভিন্ন ক্লাস ভেদে আমাদের বর্ডারটা শুধু উইডথ চেঞ্জ হবে অথবা কালার চেঞ্জ হবে। তখন আমরা যদি বারবার ফুল বর্ডারটাকে চেঞ্জ করি তাহলে সমস্যা না। আমরা জাস্ট সেটার উইডথটাকে অথবা কালারটাকে যাতে চেঞ্জ করে দিতে পারি, এই কারণে আমরা আলাদা প্রপার্টিগুলো দেখব। এরপরে হচ্ছে বর্ডার স্টাইল। বর্ডার স্টাইল আমি এখানে দিলাম যে ডটেড। ওকে, এরপরে হচ্ছে বর্ডার কালার। আমি এখানে এবার বর্ডার কালার দিব যে গ্রিন। সেভ দিলাম। এখন যদি আমি এখানে রিলোড দিই তাহলে দেখবো এই যে বর্ডার আমার চলে আসছে। তো বর্ডারের এই ব্যাপারটা একটু দেখি যে বর্ডার যখন আমি দিচ্ছি বর্ডারটা আমার কিন্তু কাজ করতেছে বক্সের ভিতরে, ঠিক আছে। এই যে মানে ডটেড দেওয়ার কারণে কিন্তু আমরা এই যে পিছনে ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছি, তার মানে বর্ডারটা আমাদের কাজ করে কিসের মধ্যে, বক্সের ভিতরেই কাজ করে। আমি বর্ডারটা যখনই দিচ্ছি তখন কিন্তু বক্সটা বড় হয়ে গেছে। আমি যদি বর্ডারটাকে এখানে উইডটাকে উঠাই দিই তাহলে দেখবো যে বক্সটা আমার ছোট হয়ে যাচ্ছে না, আর দিলেই কি হচ্ছে আমার বক্সটা বড় হয়ে যাচ্ছে। তার মানে হচ্ছে বর্ডার আমাদের কি করে, আমাদের উইডটাকে বড় করে দেয়। বাট আমরা যদি এখানে ইউজ করি যে বক্স সাইজিং বর্ডার বক্স, বর্ডার বক্স, এখন যদি আমরা রিলোড দিই তাহলে দেখবো যে বক্সটা ছোট হয়ে গেল না। এখন যদি আমি সাইজটাকে এই যে সাইজটাকে কম বেশি করি তাহলে কিন্তু আমার বর্ডারটা ছোট বড় হচ্ছে, কিন্তু বক্স আমার কিন্তু ছোট বড় হচ্ছে না। তার মানে অনেক সময় দেখবো যে আমরা বর্ডার নিছি যার কারণে আমাদের উইডথ মিলতেছে না, আমাদের ডিজাইনটা ভেঙে গেছে বা নিচে নামে গেছে, এই ধরনের সমস্যা হবে। ওই সময় আমাদেরকে এটা ইউজ করতে হবে যে বর্ডার যেটা নেওয়া হবে এটার জন্য যে জায়গাটা এটা বাহিরে এসে নিবে না, বক্সের ভিতর থেকেই নিবে। সেটার জন্য আমাদেরকে লিখে দিতে হবে বক্স সাইজিং বর্ডার বক্স। বুঝাইতে পারছি? এটা কনসেপ্ট ক্লিয়ার? এটা কিন্তু সমস্যা হবে, বর্ডার দিছি দেখা যাচ্ছে মিলতেছে না, উইডথ মিলতেছে না, নিচে নামাই দিছে। তখন আমরা অনেক সময় দেখি অনেকে কি করে উইডটাকে মাইনাস করে দেয় বা কমাই দেয়, দিয়ে কিন্তু মিলাই দেয়। হ্যাঁ, বর্ডার দিলে যদি আমাদের উইড নিয়ে ঝামেলা হয় কখনো তাহলে আমরা বক্স সাইজিং বর্ডার বক্স দিই। ইউনিভার্সাল ট্যাগ দিয়ে দেওয়া যায় না? হ্যাঁ, স্টার ট্যাগ দিয়ে মার্জিন 0.0 না স্টার ট্যাগের ব্যাপারটা ভিন্ন। আমি বলি স্টার ট্যাগ হচ্ছে এইখানে তুমি যেই জিনিসটা দিবা এইটা পুরো ওয়েবসাইটের মধ্যে অ্যাপ্লাই হবে। তার মানে কোনো ডিপ বাদ দেখবে না, সেটার মধ্যে থাকবে না। এখন কোনো একটা ডিপে তোমার বর্ডার বক্সের দরকারই নেই, সেটার মধ্যে সেটা অ্যাপ্লাই হচ্ছে। কোনো একটাতে মার্জিনের
দরকার নাই সেটাতেও কিন্তু অ্যাপ্লাই হচ্ছে, অথবা মানে এই রিলেটেড কোডে না, বাট এই জিনিসটা আমার সব সময় দিতে হচ্ছে, ঠিক আছে না? এই কারণে অনেকে এক্সট্রা মানে স্টার দিয়ে বিভিন্ন প্যাডিং, মার্জিন, এই যে বক্স সাইজিং, মানে অনেক সিরিজেস কিন্তু দিয়ে দেয়, বাট আমি মনে করি এটা রং। কারণ হচ্ছে অনেক ডিফল্ট জিনিসপত্র আমাদের দরকার হয়, ঠিক আছে? মার্জিন অনেক সময় দেখা যাচ্ছে বিভিন্ন ট্যাগে আমাদের বাই ডিফল্ট যেটা থাকে সেটার প্রয়োজন আছে, বাট এটাকে আমরা জিরো করতেছি, পরে আবার সেটাকে আমরা এক্সট্রা করে বাড়াচ্ছি, ঠিক আছে? তো স্টার দিয়ে সবকিছু দিতে হবে এমনটা না, ঠিক আছে? মানে আমার কথা হচ্ছে যে স্পেসিফিক কোন জিনিসটা কোনটার জন্য কাজ করে এটা যদি আমি না জানি, তাহলে আমি সবগুলোতে দিয়ে রাখলে তো ওটা কোনো সমস্যার সমাধান হইলো না। যদি কখনো কিছু কাজ না করে বা কোথাও অন্য সাইটে আমি কাজ করতে গিয়ে দেখা যাচ্ছে যে আমি এখানে এই প্রবলেমটা ধরতে পারবো না, কারণ আমি এটা জানি না। এখন ওই সাইটে স্টার দিয়ে আমি যদি সবগুলা দিয়ে দেই, তাহলে ওয়েবসাইটের অবস্থাটা কি হবে? পুরো ওয়েবসাইট কিন্তু ব্রোকেন হয়ে যাবে। এই কারণে আমি সবসময় বোঝানোর চেষ্টা করব যে স্পেশালি এই জিনিসটা ইউজ করলে কি হয় এবং এটা আমাদের কেন দেওয়া দরকার, অথবা কেন আমরা দিব না। এরপরে আমরা সাইট ডিজাইন করতে গিয়ে কোথায় দিব কোথায় দিব না সেটার ব্যাপারটা ভিন্ন, বাট আগে জানা থাকতে হবে যে সেটা কিভাবে কাজ করতেছে বা আসলে কেন দরকার। বুঝাইতে পারছি? আচ্ছা, তো এইখানে বেশ কিছু মানে বর্ডারের স্টাইল আছে, যেমন সলিড আছে। সলিড তো আমরা নর্মালি দেখলাম পুরোটাই হবে, ঠিক আছে? আর এখানে বর্ডার উইডথ তো আমরা যতটুকু দেখবো ততটুকুই। আর কালারের ব্যাপারে তো আর বলার কিছু নাই, এখানে আমরা যে কালার কোড দিব বা যেটা দিব, এখন শুধু আমাদের দরকার হচ্ছে মানে এই যে বর্ডারের স্টাইল কি কি আছে। এখন ঘটনা হচ্ছে বর্ডার স্টাইল আমি আজকে বললেই যে সবারই মনে থাকবে ব্যাপারটা কিন্তু এমন না। তো দেখা যাচ্ছে এইরকম দেখা যাচ্ছে যে প্রপার্টি গুলো মনে থাকবে না সেগুলা কিন্তু আমরা খুব সহজেই কিন্তু সার্চ করেই কিন্তু লিস্ট গুলা পেয়ে যাইতে পারি, ঠিক আছে? এই যে এখানে বর্ডারের স্টাইল, প্রপার্টি, ভ্যালুস, তো এখানে কি কি টাইপের বর্ডার ইউজ করা যায়। আচ্ছা, তো এইখানে একটা ব্যাপার দেখায়, সেটা হচ্ছে বর্ডার স্টাইল হচ্ছে হিডেন, ঠিক আছে? হিডেন যদি দেই তাহলে কি হবে, বর্ডার অ্যাকচুয়ালি আমার থাকবে কিন্তু সেটার কোনো কালার থাকবে না, সেটা শো করবে না, কিন্তু বর্ডারের জন্য যে জায়গাটা নেওয়া দরকার সেটা আমাদের নিবে। এই জিনিসটা আমাদের কখন লাগবে, আমরা দেখা যাচ্ছে হোভারে অনেক কিছু করে ফেলবো, ঠিক আছে? কিন্তু হোভারে যখন আমরা করতেছি তখন দেখা যাচ্ছে যে সেটার জন্য এক্সট্রা আমাদের স্পেস নিচ্ছে, সেটা নড়াচড়া করতেছে, এই ধরনের সমস্যা হবে। যেমন আমি হোভার সিস্টেমটা করি, হোভারের মানে হচ্ছে আমি এখানে ক্লোন দিয়ে হোভার দিব, ক্লোন হোভার। এটার মানে হচ্ছে যখন আমি এই বক্সটার উপরে মাউসটা নিয়ে যাব তখন কি ঘটনা ঘটবে, বোঝা গেছে? তো আমি এখানে কি করলাম, যে এই যে এই বর্ডার এখানে যেটা দেওয়া ছিল এই পুরো বর্ডারটাকে কপি করলাম, ঠিক আছে? আর এখানে দেখা যাচ্ছে যে আমি এখানে সলিড দিয়ে দিলাম। এখন যদি আমি রিলোড দিই তাহলে দেখবো যে এটাই ভাবে চলে আসছে। আচ্ছা, আমি এখানে বক্স সাইজিংটাকে উঠাই দিই, ঠিক আছে? এই যে এখন এটা কিন্তু একটু নড়াচড়া করতেছে না, এই যে স্ক্রল বার কিন্তু চলে আসতেছে। এখানে যদি আমরা এটাকে পাশাপাশি নিয়ে আসি তাহলে বুঝতে পারবো এই যে নিচে চলে যাচ্ছে। তার মানে কি, এটা যখন আমরা বর্ডারটা নিচ্ছি তখন কি পাচ্ছে, এক্সট্রা বর্ডারটা পাচ্ছে এবং এটা বড় হয়ে যাচ্ছে, তাই না? এখন ঘটনা হচ্ছে আমাদের হিডেন বর্ডারটা কখন কাজে লাগে, সেম বর্ডারটা আমি যদি এখানেও দিয়ে রাখি তাহলে তো আমার এটা কি হচ্ছে, এখানে যদি আচ্ছা এখানে আমি রেড দিয়ে রাখি, এখানে রেড দিয়ে রাখলাম, এখানে আমি চেঞ্জ করলাম, কিন্তু ঘটনাক্রমে আমার এমন লাগতেছে যে যখন এইখানে এটা থাকবে মানে এইখানে আমার বাই ডিফল্ট এটাকে লাগবে না, যখন হোভার করা হবে তখন আমার লাগবে বর্ডারটা। কিন্তু আমি যখন হোভারে শুধু বর্ডার দিচ্ছি তখন কি হচ্ছে, এটা আমার বড় হয়ে যাচ্ছে, এই যে বড় হয়ে যাচ্ছে, তাতে আমার কি হচ্ছে, আমার এটা তো নড়াচড়া করতেছে। আর একটা এলিমেন্ট যদি নড়াচড়া করে তাহলে তো সমস্যা। এটা সাইজটা যদি আমরা 15 পিক্সেল করে দিই, ঠিক আছে, তাহলে বুঝতে পারবো এই যে বড় হচ্ছে। বুঝাইতে পারছি? তো এই সমস্যার সমাধানের জন্য কিন্তু আমরা হিডেন টাইপ এই টাইপের জিনিসপত্রগুলো ইউজ করতে পারবো। যেমন বিশেষ করে এখানে সবসময় ইউজ করা হয় যে কালারটা কি থাকবে, কালারটা ট্রান্সপারেন্ট থাকবে। তার মানে বাই ডিফল্ট অবস্থাতেও আমার বর্ডারটা থাকবে কিন্তু এটা দেখা যাবে না, এটা কি থাকবে, হিডেন অবস্থায় থাকবে বা এখানে ট্রান্সপারেন্ট অবস্থায় থাকবে। তাহলে কি হবে, যখন এখানে আমি হোভার করব তখন আর এটা নাড়াচাড়া করবে না, কারণ বাই ডিফল্ট আমার বর্ডারটা দেওয়া আছে কিন্তু সেটার কোনো কালার দেওয়া থাকতেছে না। বুঝাইতে পারছি? এখানে আমি কালারটা রাখলাম, এটাকে আমি হিডেন রাখি, দেখি কি কাজ করে। আচ্ছা, হিডেন দিলে কিন্তু এই কাজটা হয় না। হিডেন দিলে কি হয়,
একবারে নানের মতোই একটা অবস্থা, যে বাই ডিফল্ট কোনো বর্ডার থাকবে না। আচ্ছা, ডটেড আছে, ড্যাশ আছে, সলিড আছে, ডাবল আছে, মানে মোটামুটি দেখা যাচ্ছে যে ওই আমরা এর আগে টেক্সট ডেকোরেশনের যে স্টাইলগুলো দেখছিলাম না, মোটামুটি ওই টাইপের সব। এই যে ইনসেট দিলাম, এখন যদি আমি রিলোড দিই তাহলে দেখবো যে এই যে বর্ডারটা এমন স্টাইলের হয়ে গেছে, ঠিক আছে। এরপরে যদি আমি আউটসেট দিই তাহলে দেখবো যে এই স্টাইলটাই শুধু উল্টা হয়ে যাবে আর কি, এই যে, বুঝাইতে পারছি? আচ্ছা, তো এরকম দেখা যাচ্ছে ডাবল আছে, এই যে ডাবল বর্ডার, ঠিক আছে। আমরা হোভারটা আউট করে দিই, হোভারটা আমাদের লাগতেছে না, এটা কি আছে। তাহলে বর্ডারের কনসেপ্টটা কি ক্লিয়ার? এখন কথা হচ্ছে আমার বর্ডার তো চারদিকে দরকার নাও হতে পারে, ঠিক আছে। আমার শুধুমাত্র টপে অথবা যে কোনো একদিকে দরকার হতে পারে না। তো এইখানে দেখা যাচ্ছে যে আমরা বর্ডারের পজিশন পাবো, যে আমাদের বর্ডারের পজিশনটা কোন দিকে হবে। এখানে এরা লিখেই নি, ঠিক আছে। বর্ডার পজিশন, বর্ডার পজিশন, আচ্ছা বর্ডার নরমালি আমরা মানে এটার মনে হয় বাই ডিফল্ট মানে থাকবে না, এখানে আমাদেরকে স্পেসিফিক করে দিতে হবে একবারে, ঠিক আছে। কারণ ওদের কোনো অ্যাট্রিবিউট নাই, মানে কেমন এইখানে আমরা যেভাবে লিখছি না, এইখানে আমাদেরকে এইভাবে স্পেসিফিক করে দিতে হবে, ঠিক আছে। যে বর্ডার টপ উইড, ঠিক আছে, মানে আলাদা আলাদা করে যদি আমি দিতে চাই, বর্ডার টপ স্টাইল, ঠিক আছে, তারপর বর্ডার টপ কালার, ঠিক আছে। তো এখন যদি আমরা রিলোড দিই তাহলে দেখবো যে এই যে শুধুমাত্র টপে পাচ্ছে, বুঝাইতে পারছি? আচ্ছা, এখন এই যে এইভাবে লিখতে গেলে তো অনেকগুলা কোড হয়ে যায়, যার কারণে একবারে সিম্পল ভাবে নরমালি যদি আমাদের দরকার হয় তাহলে আমরা একবারে প্রথমে দিব বর্ডারে উইড, তারপরে দিব কি বর্ডারের স্টাইলটা কি হবে, তারপরে আমাদের কালারটা কি হবে, যেটা আমি প্রথম অবস্থায় দিছিলাম, প্রথমেই দিছিলাম, ঠিক আছে। এটা হচ্ছে সিম্পল ভাবে, এই যে, বুঝাইতে পারছি? আচ্ছা, এরপরে হচ্ছে বর্ডারটা যদি স্পেসিফিক আমাদের যে কোনো একদিকে দরকার হয় তাহলে আমরা শুধুমাত্র এখানে পজিশনটা বলে দিলেই হবে, যে বর্ডার টপ, ঠিক আছে। তাহলে বর্ডার টপ যদি আমরা দিই তাহলে এই যে শুধু টপে যাবে। এরপরে হচ্ছে বর্ডার বটম যদি দিই আমাদের তাহলে কি হবে, নিচে চলে যাবে, লেফটে দিলে লেফটে, রাইটে দিলে রাইটে। আর এখানে মানে আরো একভাবে ইউজ করা যায়, যেমন আমি এখানে বর্ডার কি দিলাম, এখানে আমি বর্ডার দিলাম, আর এখানে কমা দিয়ে আমি আরেকটা দিলাম, এখানে আমি দিলাম যে গ্রিন, ঠিক আছে। না, বর্ডারের বেলায় তাহলে কাজ করে না, কমা দিয়ে আমাদের কাজ করবে না, আমাদের কি করতে হবে, আলাদা করেই দিতে হবে, বুঝাইতে পারছি? আমাদের যেই পজিশনে আমাদের বর্ডারটা দরকার সেই পজিশনের প্রপার্টি দিয়ে আমাদেরকে ইউজ করতে হবে। আচ্ছা, বর্ডারের ব্যাপারটা বোঝা গেছে তো নাকি? আচ্ছা, এখন এই বর্ডারের মতো আমাদের বর্ডার রেডিয়াস বলে একটা ব্যাপার আছে, কি আছে, বর্ডার রেডিয়াস। তো এখানে আমরা বললাম যে বর্ডার রেডিয়াস, বর্ডার রেডিয়াস, তো বর্ডার রেডিয়াস আমি এখানে দিলাম যে 50 px। এখন যদি আমি এখানে রিলোড দিই তাহলে দেখবো যে এই যে আমার এই যে বক্সটা আমি নিছিলাম সেটার কোণাগুলা কি হয়ে গেছে, যে গোল হয়ে গেছে, বুঝাইতে পারছি? তো বর্ডার রেডিয়াস যে কাজটা করে এটা হচ্ছে আমাদের যে কোণাগুলা থাকবে পেজের, যে আমাদের কোণাগুলা থাকবে এই কোণাগুলাকে আমরা গোল করতে পারবো। তো আমি দেখা যাচ্ছে যখন কোনো একটা বক্সের উইড এবং হাইট যখন ফুললি ফিক্স থাকবে, মানে সেম থাকবে, তখন কিন্তু আমরা একটা সার্কেল বানাইতে পারবো। যদি আমরা এখানে বর্ডার রেডিয়াস 50% দিই তাহলে দেখবো যে এটা মানে পুরোটাই কি সার্কেল হয়ে গেছে। কিন্তু অবশ্যই ফুল সার্কেল করার জন্য আমাদের উইড এবং হাইটটাকে সমান থাকতে হবে, সেম থাকতে হবে। অথবা এখানে যদি আমরা বর্ডার রেডিয়াস 100% দিই তাহলে দেখবো যে এই যে এটা পুরো গোল হয়ে গেছে। বাকি যদি আমরা পিক্সেল ইউজ করি তাহলে ওই পিক্সেল অনুযায়ী কি হয়ে যাবে, আমাদের কোণাগুলা গোল হয়ে যাবে, বুঝাইতে পারছি? এখন এইখানে আমাদের প্রয়োজন হতে পারে শুধুমাত্র আমি এই উপরের এই কোণাটা শুধু গোল করতে চাচ্ছি, বাহিরের আমি কোণটা
করব না। তো তাহলে আমাদেরকে এইখানে বর্ডার প্রথমে আমাদের টপ হিসেবে চিন্তা করতে হবে, এরপরে হচ্ছে আমাদের লেফটে নাকি রাইটে। তাহলে আমি এখানে লেফট দিলাম, লেফট রেডিয়াস, লেফট রেডিয়াস। তাহলে এখানে হচ্ছে বর্ডার প্রথমে আমাদের চিন্তা করতে হবে টপের নাকি বটমের, টপের নাকি বটমের। তাহলে আমার টপ দিলাম, এরপরে হচ্ছে এই কোণা কি লেফটের নাকি রাইটের, এটা লেফটের কোণা, তাহলে আমি এখানে লেফট দিলাম, এরপর রেডিয়াস দিলাম, আমি একটু বাড়াই দিয়ে আমি 30 পিক্সেল দিলাম। এখন যদি রিলোড দেই তাহলে দেখবো যে এই যে এখানে এক কোণা মাত্র হয়ে গেছে। যদি আমি এই কোণাটা নিতে চাই তাহলে আমাকে কি করতে হবে, বর্ডার লেফটের জায়গায় এখানে রাইট দিতে হবে, তাহলে এখানে আমার এই যে এটা হয়ে যাবে। বুঝাইতে পারছি? আচ্ছা, এরপরে দেখা যাচ্ছে বটমে যদি চাই তাহলে আমাদের এখানে নিচের দুইটা কোণাকে ধরতে আমার বটম লেফট রাইট ধরতে হবে, এই যে। বুঝাইতে পারছি? আচ্ছা, মানে যদি কোনো স্পেশাল কোণা আমাদের একটা লাগে তাহলে আমরা এভাবে লিখবো, আর যদি দেখা যাচ্ছে যে না আমাদের চারদিকেই লাগতেছে তাহলে আমরা এখানে একবারেই দিব, তাহলে আমাদের এটা চারদিকে অ্যাপ্লাই হবে সিঙ্গেল ভ্যালু। আর যদি আমাদের এখানে আমাদের দেখা যাচ্ছে যে মানে চারদিকে আলাদা আলাদা দরকার, তাহলে আমরা এখানে চাইলে এভাবেও আমরা দিয়ে দিতে পারবো, ঠিক আছে, 50px। তাহলে দেখা যাচ্ছে সিরিয়ালি, মানে এই যে এর আগে যেমন বলছিলাম না উপর থেকে শুরু করে, ঠিক সেম ভাবে এই সিরিয়ালি আমাদের এটা প্রথমটা, এটা দ্বিতীয়, এটা তৃতীয়, এটা লাস্টেরটা। বুঝাইতে পারছি? আচ্ছা, ওভারের বর্ডারটা বাদ দিয়ে দিই, এই যে। আর যদি আমরা এখানে দুইটা ভ্যালু ইউজ করি তাহলে কি হবে, তাহলে এইখানে এটা দুই কোণার জন্য কাজ করবে। প্রথমটা হচ্ছে এই যে এইটার এইটা, পরেরটা হচ্ছে এইটার এইটা, ঠিক আছে। আমরা এটাকে যদি বাড়াই দিই, ঠিক আছে, আর এক কাজ করি হোভারে আমরা দেখাচ্ছি এটাকে আবার এক্সচেঞ্জ করে দিই, রিলোড দিই, হোভার করতেছি, এই যে। বুঝাইতে পারছি? কোণাগুলা চেঞ্জ হয়ে যাচ্ছে, ঠিক আছে। এখন কথা হচ্ছে এই যে এটা ইনস্ট্যান্ট চেঞ্জ হয়ে যাচ্ছে, তাই না? তো এই জিনিসটাকে আমরা যদি এখানে দেখি, একটা প্রবলেমও দেখি আগে। এখানে আমরা ট্রানজিশন নামে একটা প্রপার্টি আছে, এটার ভ্যালু আমি দিলাম যে 1 সেকেন্ড। এখানে 1s মানে হচ্ছে 1 সেকেন্ড, আমি এখানে দিয়ে দিলাম। যখন আমি হোভার করব তখন এটা 1 সেকেন্ড ধরে আমার এই যে হোভারের মধ্যে যতগুলা সিএসএস আছে সবগুলা কাজ করবে 1 সেকেন্ড ধরে। যেমন আমি হোভারের ব্যাকগ্রাউন্ডটাও চেঞ্জ করে দিলাম, আমি ব্যাকগ্রাউন্ডটাকে করে দিলাম যে রেড, ওকে। রিলোড দিই, এই যে 1 সেকেন্ড ধরে কালারটা চেঞ্জ হইলো এবং কোণাগুলা চেঞ্জ হইলো, এই যে সরাই নিলাম, ইনস্ট্যান্ট চলে যাচ্ছে। তো এই যে সমস্যা, কারণ আমি এখানে ট্রানজিশনটা ইউজ করছি কোথায়, হোভারের মধ্যে। তার মানে যখন হোভার হবে তখন কিন্তু এটা কাজ করবে, কিন্তু আমি বলিনি যে হোভার হওয়া মানে চলে যাবে যখন, তখন কাজ করবে না। এই কারণে আমরা যেই প্রপার্টি মানে যেই সেকশনের বা যেই বক্সের জন্য অথবা যেই সিলেক্টরের জন্য আমরা সিএসএস করব, তখন আমরা হোভারে না দিয়ে সিএসএস এর ট্রানজিশনটা আমরা কোথায় দিয়ে দিব, মেইন যে ডিপ থাকবে এইটার মধ্যে দিয়ে দিব, মানে মেইন ক্লাসটাতে, ঠিক আছে। তাহলে কি হবে, হোভার হওয়ার সময়ও কাজ করবে, যখন চলে যাবে তখনও এটা কাজ করবে। এই যে যাওয়ার সময় ধীরে চলে যাচ্ছে, এই যে। কি বুঝাইতে পারছি? তাহলে আমরা বর্ডার শিখলাম এবং বর্ডার রেডিয়াস শিখলাম। এখন আমরা দেখবো যে আউটলাইন। কি লাইন? আউটলাইন। আউটলাইনও সেম বর্ডারের মতোই। আমরা যদি 5px সলিড অরেঞ্জ দিই তাহলে দেখবো যে এটা বাহিরে চলে আসছে, ঠিক আছে। আচ্ছা, আমরা এটা সলিডের বদলে ডটেড দিই, তাহলে তো আমরা দেখতে পাবো, তাই না? এখন দেখি তো বর্ডার আমাদের ছিল কোথায়, ভিতরে, আর আউটলাইনটা হচ্ছে কি আমাদের বাহিরের জিনিস। বুঝাইতে পারছি? এখানে যদি আমি বর্ডারটাও অ্যাক্টিভ করে দিই তাহলে বুঝতে পারবো। এখানে সাপোজ বর্ডারটাকেও আমি দিয়ে দিলাম, এই যে বর্ডার আমার কোথায়, ভিতরে, তারপরে কি আমার আছে, আউটলাইন। তো আউটলাইন আর বর্ডার মোটামুটি সেম জিনিস, বাট ব্যাপারটা হচ্ছে, কনসেপ্টটা হচ্ছে আউটলাইনটা আমার বাইরে কাজ করবে। আউটলাইনও আমরা চাইলে আউটলাইন টপ দিয়ে দিতে পারবো, না আউটলাইন টপ কাজ করে না। আচ্ছা দেখি, আউটলাইন টপ কাজ করে না, কালার দেখে বোঝা যাচ্ছে, ঠিক আছে। তো এইখানে দেখা যাচ্ছে এই যে
মানে আউটলাইন হচ্ছে বাহিরের জিনিস, এরপরে হচ্ছে বর্ডার হচ্ছে মানে বর্ডার হচ্ছে ভিতরে। বুঝাইতে পারছি? আচ্ছা, আউটলাইনেরও সেম ওই আগের যা প্রপার্টিগুলো আছে, যেমন আউটলাইন, যেমন উইড, ঠিক আছে, তারপর হচ্ছে আউটলাইন স্টাইল, ঠিক আছে, আউটলাইন কালার সবই কিন্তু আছে। বুঝাইতে পারছি? কিন্তু আউটলাইন টপ বটম নাই কেন, আমি সেটা দেখি আগে। আচ্ছা, এইখানে আউটলাইনটাকে দেখি, এখানে সার্চ দেওয়ার থেকে গুগলে সার্চ দিলে তাড়াতাড়ি আসে। এই যে একটা কন্টেন্ট বক্স, তারপরে বর্ডার, তারপর হচ্ছে আউটলাইন, ঠিক আছে। আউটলাইন টপ বটম নাই কেন? তার মানে আউটলাইন যা পাবে চারোদিকে পাবে, ঠিক আছে। ওইটাকে আমরা চাইলে চেঞ্জ করতে পারবো না। আউটলাইনের এখানে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে যে আউটলাইন অফসেট। অফসেটটা হচ্ছে আবার দেখায়, অফসেটটা যে কাজটা করবে সেটা হচ্ছে যে কতটুকু গ্যাপ দিয়ে আসবে। এই যে, বুঝাইতে পারছি? তার মানে হচ্ছে যেইটার আমরা আউটলাইন দিব সেটা কতটুকু গ্যাপের পরে শো করবে, ঠিক আছে। এটা হচ্ছে আউটলাইন অফসেট। আউটলাইন শর্ট হ্যান্ডটা দেখি আমরা। আউটলাইন মনে হয় চারদিকেই কাজ করে, এটা মানে যে কোনো একদিকে অ্যাকচুয়ালি কাজ করে না, ঠিক আছে। থাকলে এখানে থাকতো। আচ্ছা, আউটলাইনটা বোঝা গেছে? তাহলে আমাদের বক্সের ব্যাকগ্রাউন্ড গেল, তারপরে এখানে রেডিয়াস গেল, আউটলাইন গেল, বর্ডার গেল। এরপরে আমরা এখানে বক্স শ্যাডোটা দেখব। বক্স শ্যাডো, ঠিক আছে। এইখানে অনেকগুলো প্রপার্টি আছে, যেমন আমি 000 10px, আমি এখানে ব্ল্যাক কালার দেব। এই যে, তো বক্স শ্যাডো আমাদের যে কাজটা করতেছে, প্রথমটা যেটা করতেছে, আমি এখানে ইয়া করে দেখাই তাহলে ওটা ভালো বুঝবো। প্রথমটা হচ্ছে আমার উপর নিচ থেকে কোথায় হবে। আমি বলছি 0 মানে হচ্ছে এটা উপরেও যাবে না নিচেও যাবে না, মিডল পজিশনে। আমি যদি এটাকে মাইনাস করি তাহলে দেখবো যে আমার বক্স শ্যাডোটা উপরে চলে, ও আচ্ছা, প্রথমটা লেফট রাইটে কাজ করে, ঠিক আছে। এই যে শ্যাডো মানে আমরা বুঝি না যে ওটার মতো হুবহু একটা কিছু তৈরি হবে, ছায়া তৈরি হবে। তো এইখানে দেখা যাচ্ছে প্রথমটা কাজ করবে লেফটে নাকি রাইটে, পরেরটা যেটা আমাদের কাজ করবে সেটা হচ্ছে টপ নাকি বটমে। তার মানে এটাকে আমরা সরাইতে পারতেছি। আর পরে যেটা আছে এটা হচ্ছে ব্লারটা কতটুকু হবে। এই যে ব্লার হচ্ছে, ঠিক আছে। এটা আমি যদি 0 দেই তাহলে ওইটার মতো সেম একটা জিনিস তৈরি হবে, সেম টু সেম। আর এরপরে দেখা যাচ্ছে যে আমরা এখানে কি কালার ইউজ করবো, আমরা এখানে যে কালার দিব সেই কালারের এটা তৈরি হবে, ঠিক আছে। এইখানে আরেকটা প্রপার্টি ইউজ করা যায়, সেটা হচ্ছে না না আচ্ছা, আমরা বক্স শ্যাডো সিএসএস এর প্রপার্টি গুলো দেখি কোনটা কেন ইউজ করি। আচ্ছা, তো এখানে প্রপার্টি গুলো অনেক, সেটা হচ্ছে যে প্রথমটা হচ্ছে অফসেটের জন্য, পরেরটা হচ্ছে ব্লার জন্য, স্প্রেড কি কাজ করতেছে, সাইজ, ও আচ্ছা, এটা সাইজ মানে স্কেলের মতো একটা ব্যাপার হবে আর কি। মানে এই যে আমরা দেখতেছি না সাইজটা বেড়ে যাচ্ছে, ঠিক আছে। এই যে সাইজটা কিন্তু বেড়ে যাচ্ছে, মানে দুদিকেই সাইজটা বেড়ে যাচ্ছে। আমরা যদি 0 রাখি তাহলে এটা যতটুকু উইড মানে এটা যতটুকু ওইটাও ততটুকু হবে, ঠিক আছে। এই যে এটা যা করতেছে ওইটারও কিন্তু সেম জিনিসটা তৈরি হচ্ছে। আর এটা হচ্ছে আমাদের ব্লার। তো আমরা দেখা যাচ্ছে যদি সেম পজিশনে যদি আমরা শ্যাডোটাকে করতে চাই তাহলে এরকম করে আমরা এইখান থেকে আমরা এই যে, বুঝাইতে পারছি, মাঝখানে মানে ব্লাডটাকে আমরা যতটুকু মানে এটা হচ্ছে কতটুকু আমরা ব্লাডটাকে ছড়াইতে চাচ্ছি, ঠিক আছে, সেই হিসেবে আমরা ছড়াইতে পারবো, ঠিক আছে। আর এটা হচ্ছে ওই যে বললাম যে কতটুকু জুম হবে মানে বড় হবে আর কি ভ্যালুটা।
তো এই হচ্ছে আমাদের বক্স শ্যাডো। তো বক্স শ্যাডো আমরা সুন্দর সুন্দর জেনারেট করতে পারি, ঠিক আছে। তো আজকে তো আমরা ব্যাকগ্রাউন্ড দেখতেছি না, ব্যাকগ্রাউন্ড যে বক্স শ্যাডো জেনারেটর, ঠিক আছে। বক্স শ্যাডো জেনারেটর যদি আমরা লিখি তাহলে আমরা বিভিন্ন ওয়েবসাইট পাবো যেগুলাতে আমরা বক্স শ্যাডো তৈরি করতে পারবো নিজের ইচ্ছে মতো। বক্স শ্যাডোর আরেকটা মজা আছে, সেটা হচ্ছে আমরা এখানে মাল্টিপল ভ্যালু দিতে পারবো, যে এক এক দিকে আমরা এক এক ধরনের বক্স শ্যাডো দিতে পারবো। এই যে এখানে দেখা যাচ্ছে আমরা এই যে এভাবে আমরা কোন দিকে সরাবো, ঠিক আছে। তারপরে এখানে রেডিয়াস কতটুকু হবে, মানে ব্লারটা, স্প্রাইট এটা যেটা, ঠিক আছে, এবং শ্যাডো কালার অপাসিটি, ঠিক আছে, এটা মানে কালার যেটা দিব সেটার উপরে অ্যাকচুয়ালি। তো ইনসেট এবং অফসেটের ব্যাপার আছে। ইনসেট যদি আমরা দিই তাহলে দেখা যাচ্ছে যে এখানে কি হবে, ভিতরের দিকে হবে। তাহলে ইনসেটটা আমাদের অ্যাকচুয়ালি কোথায় বসবে, এই যে সবার লাস্টে বসবে, যে ইনসেট হবে কিনা। ইনসেট যদি আমরা দিই তাহলে এটা আমাদের দেখা যাচ্ছে বক্সারটা এই যে ভিতরের দিকে হয়ে গেছে, বুঝতে পারছি। আর যদি এটা আমরা না দিই তাহলে কি হবে, এটা আউটসাইডে হবে, ইনসেট। আচ্ছা, এভাবে আমরা চাইলে দেখেও মানে এইরকম দেখা যাচ্ছে বক্স শ্যাডোটাকে আমরা দেখে দেখে সুন্দর করে তৈরি করেও কিন্তু আমরা কি করতে পারি, ইউজ করতে পারি। এখানে দেখবো যে এই যে কোডগুলা তৈরি হচ্ছে, এই কোডগুলা কপি করে আমরা যদি এখানে বসাই দিই তাহলে কিন্তু এই যে চলে আসে। তো এইখানে এক্সট্রা দুইটা কোড আসতেছে, তো এইটা আমরা ব্রাউজার সাপোর্ট এখনো দেখিনি, তো এটা নিয়ে টেনশনের কোনো কারণ নাই। বিভিন্ন ব্রাউজারে এই CSS3 যে কোডগুলো আছে এগুলা একটু অন্যভাবে সাপোর্ট করে, যার কারণে আমাদেরকে আলাদা করে দিতে হয়। এই যে বুঝাইতে পারছি, আমাদের আগের শ্যাডোটাই ভালো ছিল, ওটাই ভালো লাগতেছিল, এটাই থাকে। ওকে, তাহলে আমাদের বক্স শ্যাডো সম্পর্কে আইডিয়াটা চলে আসলো। সেকেন্ড, আমরা এখানে একটা টেক্সট নেই, কারণ টেক্সট যেহেতু আমরা বক্স শ্যাডো দেখলাম, আমরা টেক্সট শ্যাডোটা একটু দেখে নেই, একই জিনিস, ঠিক আছে। তো আমি এখানে একটা H1 নিলাম, H1 নেওয়ার পরে এটার ভিতরে লিখলাম যে কোডারেটি সলিউশন। ওকে, এরপরে এখানে আমরা H1 নেই, ঠিক আছে, সিলেক্টর হিসেবে। এখানে একটু রিলোড দেই, দেখবো যে এটা চলে আসছে। তো আমি এটাকে টেক্সট অ্যালাইন সেন্টার করে দিই। তো আমরা যেরকম বক্স শ্যাডো তৈরি করছি সেম জিনিসটাই আমরা টেক্সটের মধ্যে ইউজ করতে পারবো। টেক্সটের মধ্যে আমরা এখানে শুধু তখন বক্স শ্যাডো না লিখে কি লিখবো, টেক্সট শ্যাডো, ঠিক আছে। আচ্ছা, এখানে ইনসেটের ব্যাপারটা আছে, এটা বাদ দিতে হবে। আচ্ছা, এখানে একটু দেখি কি প্রবলেম হচ্ছে। আচ্ছা, এখানে এই যে এই যে মানে ওইখানে আরেকটা প্রপার্টি আছে, এটা কম হবে আর কি। এই যে এই প্রপার্টিটা যেটা আছে না, এটা আমাদের কম হবে। এখন যদি আমরা দিই তাহলে দেখবো এই যে, ঠিক আছে, ব্লাডটাকে যদি আমরা কমাই দেই, অন করে দিই, ঠিক আছে, অথবা 0 করে দিই, তাহলে 0 তো নাই, এটাকে আমরা একটু নিচে দিলাম, এই যে এইরকম আমরা সুন্দর শ্যাডো তৈরি করতে পারি। এখানে আমরা ফন্ট সাইজটাকে বাড়াই দিই, ফন্ট সাইজ আমরা 40 পিক্সেল দিলাম, 60 পিক্সেল। এই যে বুঝাইতে পারছি, মানে যে টেক্সটটা থাকতেছে ওই টেক্সটের মতোই কি হবে, হুবহু এরকম টেক্সট শ্যাডো তৈরি হবে। আচ্ছা, এখন এইখানে আরেকটা মজার টেক্সট তৈরি করা যায়। আমরা এটাকে পুরোটাকে এখানে দিয়ে দিই। আচ্ছা, এখানে দিয়ে দিলাম। আমরা আরেকটা CSS দেখবো, সেটা হচ্ছে এখানে টেক্সট শ্যাডো কিন্তু মানে আলাদা আলাদা করা যায়, ঠিক আছে। যেমন আমি এখানে একটা করছি না, এখানে কমা দিয়ে আমি আরেকটা দিলাম, তাহলে কিন্তু এখানে আরেকটা পাচ্ছি। এটা কালার আমি সাপোজ গ্রিন করে দিলাম, আর এটা হচ্ছে 5 পিক্সেল পাবে, এটা পাবে 10 পিক্সেল, মানে একটু দূরে সরাই দিলাম আর কি। তাহলে দেখবো যে এখানে দুইটা পাচ্ছে। আচ্ছা, একটু করে দিই, মানে বেশি সরাই দিই, যেমন 8 পিক্সেল করে দিই, 3 ছিল 6 পিক্সেল করে দিই, ঠিক আছে, মানে স্পেস যাতে একটু আসে। এই যে, ঠিক আছে। তো একটা টেক্সটের আমরা কমা দিয়ে দিয়ে আমরা এরকম শ্যাডো তৈরি করতে পারবো। এই বক্স শ্যাডো কিন্তু সেম, আমরা কমা দিয়ে দিয়ে কি আলাদা করতে পারবো, ঠিক আছে। যেমন এখানে যদি আমরা কমা দিই, ঠিক আছে, কমা দিয়ে এটাকে ইনসেটটাকে আউট করে দিই, তাহলে তো বাইরে একটা হওয়ার কথা। এই যে বাইরেও শ্যাডো হয়েছে, ভিতরেও শ্যাডো হয়েছে, বুঝাইতে পারছি। তাহলে টেক্সটের ক্ষেত্রে আমরা কি করতে পারবো, কমা দিয়ে দিয়ে আমরা আলাদা আলাদা শ্যাডো দিয়ে দিতে পারবো, যে কতগুলা শ্যাডো তৈরি হবে। এটা কনসেপ্ট ক্লিয়ার? আচ্ছা,
ট্রান্সপারেন্ট সলিড টেক্সট শ্যাডো। এটা দেখি আমি স্যাম্পলটা খুঁজে পাই কিনা, তাহলে তোমার জিনিসটা আচ্ছা কোড প্যানের এক্সাম্পল হবে। আমি যে জিনিসটা খুঁজতেছি এটা না, মানে এগুলা দিয়ে বিভিন্ন স্টাইলে সুন্দর সুন্দর টেক্সট তৈরি করা যায়। ঠিক আছে, আমরা মানে ওই যে গ্রেডিয়েন্ট কালার টেক্সটও আমরা শ্যাডো ট্যাডো এগুলা দিয়ে তৈরি করতে পারবো। তারপর হচ্ছে এগুলা কিন্তু টেক্সট শ্যাডো দিয়ে তৈরি করা। ঠিক আছে, মনে হচ্ছে 3D এর মতো লাগতেছে একবারে। না, আমি যেটা খুঁজতেছি সেটা পাচ্ছি না। আচ্ছা যাই হোক, পরে পাইলে খুঁজে পাইলে দেখাবো। এগুলো না। আচ্ছা, টেক্সট শ্যাডোর ব্যাপারটা তো বুঝতে পারছি নাকি? আচ্ছা, এখন আমরা দুইটা ইম্পর্টেন্ট জিনিস দেখব, সেটা হচ্ছে যে আমরা কিভাবে ফন্ট চেঞ্জ করতে পারি এবং কিভাবে আমরা মানে গুগল ফন্টস এবং কাস্টম ফন্টস ইউজ করতে পারি, এবং আমরা দেখা যাচ্ছে যে ফন্ট অসমের আইকন কিভাবে ইউজ করতে পারি, এই জিনিসগুলো আমরা দেখব। তো আমরা এর আগে দেখছিলাম যে আমরা যখনই এখানে ফন্ট ফ্যামিলি তাহুমা ইউজ করতেছি, তখন দেখা যাচ্ছে যে এটার স্টাইলটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এইরকম দেখা যাচ্ছে আমাদের ফন্টসের জন্য গুগল ফন্টস আছে, যেটা সব থেকে বেশি ইউজ হয়। এখানে অনেকগুলা ফন্টস আছে। তো এইখান থেকে দেখা যাচ্ছে যে ক্লায়েন্টটা দেখা যাচ্ছে মানে ডিজাইনাররা ডিজাইন করার সময় দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের ফন্ট কিন্তু আমাদেরকে দিয়ে দিবে। তখন কিন্তু এই ফন্টগুলোকে আমরা কিভাবে আমাদের ওয়েবসাইটে অ্যাড করব সেটা আমরা দেখব। দেখা যাচ্ছে যে আমাদের ফন্ট হিসেবে ইউজ হয়েছে, মানে পছন্দ হয়েছে যে আমরা এই ফন্টটা আমরা ইউজ করব। ঠিক আছে, এখন এই ফন্ট আমরা কিভাবে এই টেক্সটটাকে দিয়ে চেঞ্জ করতে পারি সেটা আমরা দেখব। তো এইখানে কিন্তু প্রচুর ফন্ট আছে, মানে এখানে অনেকগুলা ফন্টস আছে। এই যে এখানে সিরিয়াল, এই যে অনেক প্রচুর। তো এইখানে ম্যাক্সিমাম গুগল ফন্টে সব থেকে বেশি ইউজ হয়। তো আমরা যদি একটা ফন্ট ইউজ করা দেখি, তাহলে দেখা যাচ্ছে আমরা বাকি যে কোনোগুলো ইউজ করতে পারবো। তো এইখানে আমার অলরেডি বেশ কিছু ফন্ট সিলেক্ট করা আছে, আমি এগুলাকে একবারে ফুললি রিমুভ করে দিই। তো তোমরা যখন আসবে তখন এইরকম থাকবে। তো যে কোনো একটা যে ফন্টটা পছন্দ হবে বা যেটা দরকার সেই ফন্টে যদি ক্লিক করো, তাহলে সেটা একটা সিঙ্গেল পেজ ওপেন হবে, এবং এখানে কিন্তু একটা প্রিভিউ দেখতে পাবো যে এটা লিখলে কেমন হবে। আর এইখানে কিন্তু লিখার একটা জায়গা থাকে, এটা মনে হয় বাহিরেই আছে। এই যে এখানে যদি যাই, এখানে যদি আমি লিখি যে কোডার আইটি সলিউশন, এই যে লিখলাম না, কোন ফন্টে লিখলে কেমন দেখাবে এই জিনিসটা কিন্তু আমি এখানে প্রিভিউ দেখতে পাবো। এই যে উপরে যদি আমি লিখি, তাহলে লেখার পরে আমার যে ফন্টটা মনে হবে আচ্ছা এই ফন্টটা আমার ভালো লাগছে বা এটা ভালো লাগছে, এই ফন্টটা আমি ইউজ করবো, যেমন এইটা আমার ভালো লাগছে এই ফন্টটা আমি ইউজ করবো, তাহলে আমি এটাতে ক্লিক করলে দেখা যাচ্ছে যে
এই ফন্টটা ডিটেলসে চলে আসবে। তো এইখানে দেখা যাচ্ছে স্টাইলে যদি আমরা ক্লিক করি তাহলে এই ফন্টের কি কি স্টাইল আছে সেটা কিন্তু দেখাবে, বাট এটার কিন্তু স্টাইল কয়টা, একটাই শুধুমাত্র, এই যে কোডারেটি সলিউশন চলে আসছে। আর এখানে কিন্তু ওই যে টেক্সটার এটার ভার্সনটা কত, রেগুলার মানে 400, ঠিক আছে। তো এখানে একটাই ফন্ট আছে যার কারণে এখানে একটা অপশন, তো আমরা এটাকে আগে ইউজ করি। তো এখানে দেখবো যে এখানে প্লাস আইকন, রেগুলার 400, এখানে প্লাস আইকনে ক্লিক করলে দেখা যাচ্ছে যে এইটা এখানে অ্যাড হয়ে যাবে, এই যে ভিউ সিলেক্টেড ফ্যামিলিস। আর এইখানে কিন্তু এটাকে আমরা চাইলে ডাউনলোডও করতে পারবো। তো আমরা এইখানে যাব, এটাকে ডাউনলোড না করে এইখানে গেলে দেখবো যে আমরা কি কি ফন্ট ফ্যামিলি অ্যাড করছি। তো এখানে স্টাইল আমরা একটাই অ্যাড করছি। তো এখানে আমরা দুইভাবে ইউজ করতে পারবো, এক হচ্ছে লিঙ্ক আকারে আর এক হচ্ছে ইম্পোর্ট আকারে, ঠিক আছে। ইম্পোর্ট আমরা দেখাচ্ছে সিএসএস ফাইলে ইম্পোর্ট করে ইউজ করতে পারবো, আর একটা হচ্ছে লিঙ্ক আকারে। তো আমরা প্রথমে লিঙ্কটা দেখি। তো এখানে যে লিঙ্কটা দিবে এই লিঙ্কটা কপি করে আমাদের এইচটিএমএল যে ফাইলটা থাকবে এই ফাইলের মধ্যে আমরা দিয়ে দিব। তো এইখানে দেখা যাচ্ছে যে আমরা লিঙ্কটা দিয়ে দিব। এইখানে দেখা যাচ্ছে ওরা আমাদের তিনটা লিঙ্ক দেয় এখন, এটা একটা, এটা একটা, এটা একটা। তো এইখানে দেখা যাচ্ছে যে আমাদের কি করা, ওদের ওয়েবসাইটের সাথে লিঙ্ক করা, এবং এখানে কিন্তু এই যে ফন্ট ফ্যামিলিটা আমাদের দিয়ে দেওয়া, বুঝাইতে পারছি। এটা আমাদের প্রথমে লিঙ্ক করতে হবে। সেকেন্ড হচ্ছে আমাদের এই যে ফন্ট ফ্যামিলি ইকুয়াল একটা ফন্টের নাম দিয়ে দেওয়া আছে, এটাকে কপি করতে হবে। এটা কপি করে এই যে আমরা যেখানে ফন্ট ফ্যামিলি দিছিলাম না, এইখানে দিয়ে দেব, বুঝাইতে পারছি। এখন যদি এখানে আমি রিলোড দিই তাহলে দেখবো যে এই যে আমার পুরো ফন্টটা চেঞ্জ হয়ে গেছে, স্টাইলটা চেঞ্জ হয়ে গেছে, বুঝাইতে পারছি। আর এইখানে যে এই যে 400 লেখা না, এই 400টা হচ্ছে ফন্টের উইডথ, তার মানে এই ফন্টটা ইউজ করলে আমরা ফন্ট উইডথ ইউজ করতে পারবো 400, ঠিক আছে। তাহলে দেখা যাচ্ছে ওই সেম স্টাইলটা আমাদের পাবে। এই যে আগে কিন্তু বোল্ড হয়েছিল, এখন কি হয়েছে, নর্মালি কিন্তু ওটার যে স্টাইল সেটাই কিন্তু ঠিকঠাক মতো পাইছে। আমি কি বুঝাইতে পারছি? আর গুগল ফন্ট ইউজ করার জন্য কিন্তু অবশ্যই নেট কানেকশন থাকা লাগবে। আচ্ছা, তো আমরা এটাকে রিমুভ করে দিয়ে আমরা আরেকটা ফন্ট ইউজ করব, এবং সেটা দেখা যাচ্ছে যে আমরা ইম্পোর্ট করব। তো আমি এই সাপোজ এই ফন্টটা আমার ভালো লাগছে, আমি এটাতে গেলাম, যার পর দেখা যাচ্ছে এটা তো সেম ভাবে আমার কি কি স্টাইল আছে, ঠিক আছে। এই যে এটা কি কি ভার্সন আছে, 200 মানে কি, এটা চিকন হবে, এক্সট্রা লাইট। এরপর আছে 300 মানে এখানে আর একটু চিকন হবে। আর 400টা হচ্ছে একদম রেগুলার ফন্ট, ঠিক আছে। 500টা হচ্ছে একটু মোটা, 600 হচ্ছে আরো একটু সেমি বোল্ড, এবং 700 হচ্ছে সব থেকে মানে বোল্ড আর কি। এছাড়াও এক্সট্রা বোল্ড আছে এবং ব্ল্যাক আছে। তো আমরা চাচ্ছি যে এটা কোন ভার্সনটা ইউজ করব। সাপোজ আমরা 400টা নিব এবং আমরা বোল্ড মানে 700টা নিব, ঠিক আছে। তাহলে এখানে এই যে দুইটা স্টাইল আমাদের কি হয়ে গেল, সিলেক্ট হয়ে গেল। এখানে আমি কিন্তু সেম ভাবে আগের মতো করেই কি উপরের লিঙ্কগুলো সেম পাচ্ছি, কিন্তু নিচের লিঙ্কটা আমার ভিন্ন, ঠিক আছে। তো আমরা যেটা করব, একটা ওয়েব পেজের মধ্যে আমার যদি 5টা 6টা যে ফন্ট লাগবে সবগুলোকে আমি একবারে সিলেক্ট করে নিব, তাহলে আমার লিঙ্কটা অপটিমাইজ আকারে আসবে। তো আমি এইবারে কি করব, এটাকে এই যে HTML এর লিঙ্ক না নিয়ে ইম্পোর্ট নিব, ঠিক আছে, যাতে CSS দিয়ে কিভাবে কাজ করে এটা আমরা দেখতে পাই। এখানে বলে দিছে যে স্টাইল ট্যাগের মধ্যে ইউজ করতে হবে, তার মানে আমাদের যে CSS ফাইল আছে এই ফাইলের উপরে যদি আমরা এটাকে ইম্পোর্ট করি, এই যে ইম্পোর্ট করতে হয়, ইম্পোর্টের সিস্টেম হচ্ছে এইটা। ইম্পোর্ট করলে আমরা দেখা যাচ্ছে কি করতে পারবো, সেটাকে ইউজ করতে পারবো। তো এরপরে এটার ফন্ট ফ্যামিলি কি, এই যে এটা ফন্ট ফ্যামিলি, তো এটাকে আমাদের ইউজ করতে হবে। তো আমি এইখানে ফন্ট ফ্যামিলিটাকে চেঞ্জ করে দিলাম। এখন যদি রিলোড দিই তাহলে দেখবো যে এই যে চেঞ্জ হয়ে গেছে। আমরা ফন্টের উইডথ 700 নিছি, তাহলে এখানে যদি 700 করে দিই তাহলে দেখবো যে এটা বোল্ড হয়ে যাবে, এই যে মোটা হয়ে গেছে, বুঝাইতে পারছি। আচ্ছা, এইখানে ফন্ট ফ্যামিলি এটা হচ্ছে মেইন ফন্টের নাম, আর কমা দিয়ে এই ফন্টের নাম, মানে যদি কোনো সময় এই লিঙ্কটা যদি না পায় তাহলে এই ফন্টটা পাবে, ঠিক আছে। এটা হচ্ছে অল্টারনেটিভ ফন্ট সিলেক্ট করে দেওয়া থাকে, যে কোনো একটা ফন্ট যদি না পাই তাহলে এই ফন্টটা পাবে, বুঝাইতে পারছি। তো এইখান থেকে দেখে দেখে কমসে কম 10টা ফন্ট ইউজ করতে হবে প্র্যাকটিসের জন্য, বুঝাইতে পারছি। এইখানে দেখবো দেখা যাচ্ছে এইখানে আমরা 5টা 7টা আমরা টেক্সট নিলাম, নেওয়ার পরে দেখা যাচ্ছে আমরা এক একটাতে কি করব, এক একটা ফন্ট ইউজ করব। তো লিঙ্ক অ্যাড করার সিস্টেম একই, এইভাবে আমরা লিঙ্ক অ্যাড করব, এবং যেটাতে আমরা যে ফন্ট ইউজ করব শুধুমাত্র ফন্ট ফ্যামিলিটা চেঞ্জ করে দেব, তাহলেই হবে, বুঝাইতে পারছি। আচ্ছা, সেকেন্ড হচ্ছে আমরা এমন কিছু ফন্ট পাবো, ঠিক আছে, যেটা আমরা দেখা যাচ্ছে যে মানে আমাদের এইখানে নাই, গুগল ফন্টের মধ্যে নাই। গুগল ফন্ট হইলে আমাদের কি ইজি,
ঠিক আছে, যে আমরা দেখা যাচ্ছে এখানে যেটা লিঙ্ক পাবো সেই লিঙ্কটা বসাইলে আমাদের হয়ে যাচ্ছে, এটা অনেক সহজ। কিন্তু আমাদের এমন ফন্ট হবে যেটা দেখা যাচ্ছে যে আমাদের এই গুগল ফন্টসের মধ্যে নাই, ঠিক আছে। যেমন আমি এই যে এই ওয়েবসাইটটাতে যাই, এখানে প্রচুর ফন্ট আছে, এইখান থেকে আমি যে কোনো একটা ফন্টের নাম নিয়ে আসি এবং সেটাকে আমরা গুগল ফন্টসে সার্চ করব, fonts.google.com। এখানে যাই, সাপোজ ধরে নাও যে আমার এই ফন্টটা ভালো লাগছে, ঠিক আছে, ভালো লাগার তো শেষ নেই। আচ্ছা এটা কি প্রিমিয়াম নাকি, আবার দেখি আগে। এটা ডাউনলোড করা যাবে, ঠিক আছে, ওরা ডোনেট চাইছে আর কি। তো এই ফন্টের নাম হচ্ছে এইটা, মেমোরাইজিং না। এখানে যদি সার্চ দেই এই ফন্ট আছে নাই। তো এইরকম অদ্ভুত টাইপের কিছু ফন্ট দেখা যাচ্ছে যে আমরা গুগল ফন্টসের মধ্যে পাবো না। সেক্ষেত্রে আমাদের এই যে ফন্টগুলোকে আমরা ডাউনলোড করতে পারবো, এখানে আমি ডাউনলোডে ক্লিক করলাম, তো দেখা যাচ্ছে এখানে বেশ কিছু ফাইল আমাদের ডাউনলোড হয়ে যাবে। তো এটাকে আমি এই যে ডাউনলোড করার পরে আমি যদি এখানে যাই তাহলে দেখবো যে এইখানে কি কি অ্যাকচুয়ালি আছে। তো এইখানে কি আছে, ttf নামে একটা ফাইল আছে, ঠিক আছে। তো আমি এই ফাইলটাকে যদি এখানে নিয়ে নিই তাহলে দেখবো যে এইটার ভিতরে অ্যাকচুয়ালি ওই ফন্টটা আছে। এটা যদি আমি ক্লিক করি তাহলে দেখবো যে এই যে ফন্টটা এইভাবে ডিজাইন করা, এটার এই যে মানে ভার্সনটা দেখাচ্ছে এবং এখানে নামটা কিন্তু দেখাচ্ছে। এখানে আমরা চাইলে আমাদের পিসিতে ইনস্টল করতে পারবো, কিন্তু আমরা তো পিসিতে ইনস্টল করবো না, আমরা ইনস্টল করবো আমাদের ওয়েব পেজের মধ্যে। তো এই ফন্টটা আমরা কিভাবে ইউজ করবো, কারণ এটা তো কাস্টম ফন্ট, এখানে তো অ্যাকচুয়ালি আমাদের কিছু নাই। তো ফন্ট ইউজ করার আগে মেইন একটা কাজ করতে হয়, সেটা হচ্ছে যে বিভিন্ন ব্রাউজার সাপোর্টের জন্য বিভিন্ন ধরনের টাইপ আছে। এখন এইখানে ফন্টটা হতে পারে টিটিএফ, বাট এই টিটিএফ ফন্ট কিন্তু সব ব্রাউজারে সাপোর্ট করবে না। তো এইটার জন্য দেখা যাচ্ছে ফন্টস ফ্যামিলি আমাদের জেনারেট করে নিতে হয়, ঠিক আছে। তাহলে কি হবে, এটার বিভিন্ন ভার্সনগুলো যেহেতু দেওয়া নাই, সেই ভার্সনগুলো আমরা এখানে তৈরি করতে পারবো। তো এইটার জন্য আমরা দেখা যাচ্ছে যে ফন্ট ফেস জেনারেটর নামে আমরা একটা ওয়েবসাইট পাবো। এখানে এই প্রথম ওয়েবসাইটটা আমি সবসময় ইউজ করি, এটা খুবই ভালো একটা ওয়েবসাইট। তো এইখানে দেখা যাচ্ছে আমাদের যে টিটিএফ ফাইলটা থাকবে, এই ফাইলটাকে আমি এখানে অ্যাড করে দিলাম। অ্যাড করে দেওয়ার ফলে এখানে আমার এই যে নামটা চলে আসছে, এটা আপলোড হয়ে গেল এবং এখানে বলতেছে যে আমি কি কি ভার্সনের ফরম্যাট চাচ্ছি। তো আমি এখানে এই 4টা ভার্সনই দিব। তাহলে আমার কি হবে, প্রত্যেকটা ব্রাউজারে আমার এই ফন্টটা কি করবে, সাপোর্ট করবে। বুঝাইতে পারছি? টিটিএফ থেকে আমি অন্যান্য ফরম্যাটগুলো তৈরি করে নেব। এরপরে আচ্ছা এটা আমার আপলোড হয়নি, এবং অন্যান্য ফাইল যদি আমরা দেখি, অন্যান্য ফন্টের যে ফাইলগুলো আছে সেগুলোও যদি আমরা ডাউনলোড করি, এটাতে যদি আমরা যাই, আচ্ছা এটাতে যদি আমরা যাই, আমরা দেখি এটাতে টিটিএফ পাই নাকি অন্য কোনো ভার্সন পাই, দেখি। আচ্ছা এটাও টিটিএফ আসছে আর কি। যাই হোক, এই যে এটা আপলোড হচ্ছে, এই যে আপলোড হয়ে গেল। এখন আমি যদি কনভার্টে ক্লিক করি তাহলে দেখাচ্ছে এ আমার প্রত্যেকটা ফন্ট ফেজ জেনারেট করে দিবে। এটাকে আমি এখন ডাউনলোড করব, ঠিক আছে। তো এটাকে ডাউনলোড করলে দেখা যাচ্ছে যে আমি এক কাজ করি, আমার যে প্রজেক্ট ফোল্ডার আছে এই ফোল্ডারের মধ্যে আমি ফন্টস নামে একটা ফোল্ডার করব। কি নামে? ফন্টস নামে। তো এখানে আমি যতগুলো ফন্টস থাকবে সবগুলোকে আমি এখানে দিয়ে দিব। তো এখন যদি আমি যে ফোল্ডারটা ডাউনলোড করলাম সেটার ভিতরে যাই, এই যে জেনারেট হয়ে যে ফাইলটা আমার ডাউনলোড হইলো, এটার ভিতরে গেলে দেখবো আমার অনেকগুলো ফাইল, ঠিক আছে। এখানে গেলাম, তো প্রথমে এখানে যেটা করছে ওরা একটা ডেমো আমাকে তৈরি করে দিছে যে এই ফন্টটা ইউজ করলে কি টাইপের দেখাবে, এবং এখানে ফন্ট ফ্যামিলি হিসেবে আমাকে কি নাম ইউজ করতে হবে, ফন্টের উইডথ কি নাম ইউজ করতে হবে, ফন্টের স্টাইল কি ইউজ করতে হবে। এরা আমাকে কিন্তু সব সিএসএস গুলো তৈরি করে দিছে। আমি যদি এখানে যাই, আমাকে যে সিএসএস গুলো লিখতে হতো এই সিএসএস গুলো এরা আমাকে লিখে দিয়ে দিছে। বুঝাইতে পারছি? আচ্ছা, তো আমার এই ডেমো ফাইলের দরকার নেই, এই সিএসএস ফাইলের দরকার নেই, কিন্তু এই সিএসএস ফাইলের মধ্যে এই যে কোডগুলো আছে এগুলাকে আমি কপি করে নেব।
কপি করে নেওয়ার পরে আমার যে আমি যেখানে সিএসএস লিখবো সেখানে আমি উপরে যাব, অথবা এই পেজের মধ্যেও আমি ফন্টস নামে একটা সিএসএস বানায় আমার পেজের সাথে লিংক করাইতে পারি, অথবা আমার পেজের মধ্যেও নিয়ে নিতে পারি। তো এখানে একটা যে কোনো ফন্টের মানে কাস্টম ফন্টের ফ্যামিলি তৈরি করার জন্য আমাদেরকে যেটা নিতে হয় সেটা হচ্ছে @ফন্টফেস। কি নিতে হয়? @ফন্টফেস। এরপরে আমাদের এখানে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ হবে এবং এর ভিতরে কিছু প্রপার্টি, ঠিক আছে। প্রথমে হচ্ছে ফন্ট ফ্যামিলি। আমরা এখানে ফন্ট ফ্যামিলি যে নামটা দিব এই নামটাই আমরা যখন ফন্টটাকে ইউজ করব তখন আমাদের দিতে হবে। তো আমি এখানে ডেমো কথাটা উঠাই দিলাম, আমি এখানে শুধু এই নামটা দিয়ে দিলাম, ওকে। এরপরে হচ্ছে এসআরসি ইউআরএল এর মধ্যে থাকবে আমার ফন্টের ফাইলটা কোথায় আছে। এই যে ইওটি ফাইলটা আমার কোথায় আছে? ফন্টস ফোল্ডারের ভিতরে আছে, তাই না? এই যে ইওটি, তাহলে আমাকে এখানে বলে দিতে হবে যে আমার ফন্টস স্ল্যাশ মানে আমার এটা সিএসএস ফাইলটা তো আমার এখানেই আছে, তাই না? এখান থেকে কোথায় যাবে? ফন্টস ফোল্ডারের ভিতরে যাবে, তারপরে এই ফন্টসটাকে কল করবে। বুঝাইতে পারছি? এভাবে আমার বাকি যে সোর্সগুলো আছে এগুলো আমার দিয়ে দিতে হবে, যাতে প্রত্যেকটা ফরম্যাটের এই যে ইওটির, ঠিক আছে, তারপর WFF এবং TTF এগুলো সবগুলো যাতে ঠিকঠাক মতো পায়। এবং এখানে কিন্তু ফরম্যাটগুলো অটোমেটিক বসে গেছে, এগুলো আমাদের চেঞ্জ করতে হবে না। এখানে ফন্টের উইডথ, ফন্টের স্টাইল এটা আমাদের লাগবে না। ফন্ট ডিসপ্লে সোয়াপ এটা কেন ইউজ করতে হয় এটা আমার জানা নেই, ঠিক আছে। তো এখন ফন্ট ফ্যামিলি আমি কি পাইলাম? এইটা পাইলাম। এখন এই যে আমার যে এজ অনটা ছিল এটাতে আমি যদি ফন্ট ফ্যামিলি হিসাবে এই ফন্ট ফ্যামিলিটা দিয়ে দিই, ঠিক আছে, এটা যদি আমি দিয়ে দিই, এখন যদি এখানে রিলোড দিই তাহলে দেখবো যে এটার স্টাইলটা চেঞ্জ হয়ে গেছে। ওই ফন্টটা যেমন ছিল হিজিবিজি, এই যে এমন হিজিবিজি, এমন কিন্তু হিজিবিজি হয়ে গেছে। বুঝাইতে পারছি? কাস্টম ফন্ট ইউজ করার প্রসেস কি? আমাদের যে ফন্টটা লাগবে সেই ফন্টটা আমরা ডাউনলোড করব। ডাউনলোড করার পরে অবশ্যই এই ওয়েবসাইটটা এসে ফন্ট ফেস সুন্দরভাবে জেনারেট করে নিব। সেখানে বিভিন্ন ধরনের আমাদের এখানে ফরম্যাট তৈরি করে দিবে, এই ফাইলগুলো আমাদের লাগবে বিভিন্ন ব্রাউজারের সাপোর্টের জন্য। এরপরে আমাদের এখানে ডেমো এবং এখানে স্টাইলটা যেটা করে দিবে এখান থেকে আমরা সিএসএসটা কপি করে নেব, ঠিক আছে। কপি করে নিয়ে এই ফাইলটাকে আমরা ডিলিট করে দেব, এটার আমাদের আর দরকার নাই। এই দুটো ফাইলের আমাদের দরকার নেই, এই ফাইলগুলো থাকবে। এই সিএসএস এ এসে আমাদের কি করতে হবে? ফন্ট ফেসটাকে সুন্দর করে আমাদের লিংক করাইতে হবে যে ফন্ট ফাইলটা কোথায় আছে। এরপরে দেখা যাচ্ছে আমরা যেখানে আমরা এই ফন্টের এটা কিন্তু কোটেশন ছাড়াও যদি ইউজ করি তাহলেও কাজ করবে, ঠিক আছে। যেখানে আমাদের দরকার হচ্ছে সেখানে যদি আমরা ইউজ করি তাহলে দেখবো যে আমাদের ফন্ট ফ্যামিলি ঠিকঠাক মতো পাবে। বুঝাইতে পারছি? এটা হচ্ছে কাস্টম ফন্ট ইউজ করার সিস্টেম। তো আমরা এখানে আরেকটা ফন্ট ডাউনলোড করছিলাম, না না সেম জিনিসটাই দেখবো, মানে আরেকটা ফন্ট মানে করছিলাম সেটা দেখবো আর কি। ওই ফন্টটাকে এখানে আমি একটু অ্যাড করি, এই যে এটা আমি আইকন যে দেখাইতে চাইলাম, আইকন দেখাবো না। আচ্ছা এটাকে কি করলাম? এখানে আপলোড করে নিলাম। আচ্ছা সরি, এটা করে নিই। এই যে এগুলাকে চেক দিয়ে নিব, হ্যাঁ, আবার কনভার্ট করে ফেলি। এই যেখানে হয়ে গেছে ডাউনলোড। আচ্ছা কনভার্ট হয়ে গেলে কিন্তু এই ফাইলগুলোকে রাখার দরকার নেই, এগুলাকে ডিলিট করে দিব। শুধু আমার কনভার্ট হওয়ার পরে যে ফাইলগুলো থাকবে সেগুলাকে রাখবো। তাহলে এই ফন্টটাকে আমি কপি করে এখানে দিয়ে দিলাম। এরাও সেম ভাবে আমাকে, আচ্ছা এই চারটাই নেই, ঠিক আছে। সিএসএসটা পাইছি, সিএসএসটাকে কপি করে নিলাম। নেওয়ার পরে কি করব? একদম সহজ কিন্তু, এখানে দিয়ে দিব। দেওয়ার পরে আমার শুধুমাত্র ফোল্ডারের নামটা বলে দিতে হবে যে কোন ফোল্ডারের মধ্যে আমার ফন্ট ফাইলটা আছে, ঠিক আছে। তো এই যে নামটাকে আমি কপি করলাম, নামটাকে কপি করে আমি যদি এই নামের এখানে বসাই দিই তাহলে দেখবো এই যে ওই স্টাইলে ফন্ট আমার চলে আসছে। তো এখানে ব্যাপারটা হচ্ছে এখানেও দেখা যাচ্ছে যে 5 থেকে মানে 5টার উপরে মিনিমাম 5টার উপরে ফন্ট ডাউনলোড করব, সেটার ফন্ট ফেস জেনারেট করব এবং সেটাকে এখানে ইউজ করব। বুঝাইতে পারছি? আচ্ছা আমি তো মানে আইকনগুলো দেখাইতে চাচ্ছিলাম, মানে না না ইজি আছে, জটিল কিছু নেই। কারণ কি মাঝখানে বৃহস্পতিবার আছে, শুক্রবার আছে, 2 দিন আছে প্র্যাকটিসের জন্য, ঠিক আছে না।
তো আমরা কিন্তু কাস্টম ফন্ট এবং গুগল ফন্ট ইউজ করা শিখলাম, বোঝা গেছে? এখন আমরা দেখবো যে আমাদের ওয়েবসাইটে দেখাচ্ছে বিভিন্ন ধরনের আইকন ইউজ করার প্রয়োজন হতে পারে। আমরা তো ইমেজ ইউজ করা শিখছি, তো ইমেজের আইকন কিন্তু আমরা ইউজ করতে পারবো, কিন্তু আমাদের দরকার হচ্ছে ফন্টের আইকন ইউজ করা, ঠিক আছে? ফন্টের আইকনের জন্য সব থেকে পপুলার হচ্ছে ফন্ট অসাম, ঠিক আছে? এছাড়াও দেখা যাচ্ছে বিভিন্ন ওয়েবসাইট আছে। তো আমরা ফন্ট অসাম যদি ইউজ করতে পারি তাহলে অন্যান্য যে ওয়েবসাইট আছে সেগুলো আমরা ইউজ করতে পারবো। তো ফন্ট অসামের ওয়েবসাইটে যদি আমরা যাই তাহলে দেখবো যে এখানে আচ্ছা, এখানে এদের প্রিমিয়াম ভার্সন আছে এবং ফ্রি ভার্সন আছে। তো আমরা যদি এখানে প্রথমে আইকনসে যাই তাহলে আমরা আইকনটা দেখতে পাবো। এখানে ওদের বিভিন্ন ধরনের আইকনের গ্রুপ আছে। তো এইখান থেকে আমরা দেখা যাচ্ছে যে সরাসরি সার্চে যদি যাই তাহলে আমরা ফুল আইকনের লিস্টটা পাবো, ঠিক আছে? তো এইখানে একটু লোড নেবে, এই যে। তো এখানে এখন দেখাচ্ছে আগের থেকে অনেক বেশি আপডেট করছে, ঠিক আছে? আমরা ক্লাসিক আইকনগুলো ইউজ করা শিখবো, এগুলো আইকন ইউজ করা শিখবো। তো প্রথমে এখানে আমি আইকনের কিছু স্টাইল দেখাই। একটা হচ্ছে সলিড, রেগুলার, লাইট, থিন এবং কি ডনটন। তো এইখানে এরপরে দেখা যাচ্ছে যে ফিচার হিসেবে যেটা আছে সেটা হচ্ছে যে নতুন কি কি আসছে, স্পন্সর কি কি আসছে, এগুলা এখানে আছে। এরপরে হচ্ছে আইকনের বিভিন্ন ক্যাটাগরি আছে, যে কোন ক্যাটাগরির আমরা আইকন ইউজ করতে চাচ্ছি, ঠিক আছে? প্রচুর আইকন, ওয়েবসাইটের জন্য যত ধরনের আইকন দরকার সবই এখানে আছে। আচ্ছা, এইখানে ভার্সন আছে, যে আমরা অল ভার্সন চাইলে এখানে শো করাইতে পারবো। আবার চাইলে দেখা যাচ্ছে যে আমরা আপডেটেড যে ভার্সনটা আছে সেই ভার্সনের ফন্টগুলো আমরা চাইলে এখানে দেখতে পারবো আর কি। আচ্ছা, এখন কথা হচ্ছে যে আমরা শুরু করব কিভাবে। এখানে আমরা স্টার্টে যাব। স্টার্টে গেলে দেখা যাচ্ছে যে ওদের কিট সিস্টেম আছে। কিট সিস্টেমটা হচ্ছে ওরা আমাদেরকে একটা সিডিএন দিবে, একটা লিংক দিবে, যে লিংকটা আমরা যদি ইউজ করি তাহলেই কি হবে, আমরা আইকনগুলোকে ইউজ করতে পারবো। সেটার জন্য মেইল দিতে হবে এবং মেইলে তারা এটা পাঠাবে। এটা হচ্ছে সিডিএন যদি আমরা ইউজ করি। এরপরে হচ্ছে আদার্স আমরা কিভাবে ইউজ করব। তো এইখানে আমরা দেখা যাচ্ছে বিভিন্নভাবে ইউজ করা যায়। তো আমাদের দরকার হচ্ছে নর্মাল ওয়েবসাইটের জন্য, হ্যাঁ। তো এই কারণে দেখা যাচ্ছে এখানে অন ওয়েবসাইট লেখা আছে, এখানে যদি আমরা যাই এরা কয়দিন পর পর ওয়েবসাইটটাকে আপডেট করে কোন জিনিস কোথায় নিয়ে যায়। জিম প্যাকেজ ম্যানেজার, আচ্ছা, হোস্ট ইউরসেলফ, এটা আমাদের লাগবে। ওইদিন ট্রাই করলাম, দেখলাম সবই না। হ্যাঁ, সব চেঞ্জ করে ফেলছে, আগে যা ছিল নাই। আচ্ছা, ভিডিও চলতেছে তো। আচ্ছা, এখানে দেখা যাচ্ছে যে আমরা যেহেতু প্রজেক্টে ইউজ করব, তার আমাদের এই প্রজেক্টের ভিতরে রাখবো, তাই না? তো এই কারণে দেখা যাচ্ছে হোস্ট ইউরসেলফ ওয়েব ফন্টস, আমরা এখানে যাওয়ার পরে দেখি এরা কোথায় ডাউনলোডের অপশন দিচ্ছে। এই যে এখানে দেখা যাচ্ছে বিফোর গেট স্টার্ট, এখানে আমাদের কি করতে হবে, ডাউনলোড দ্য ফন্ট অসাম v6 ফাইলস। এখানে যদি আমরা ক্লিক করি তাহলে দেখা যাচ্ছে যে আমাদের এখানে ফন্ট অসামের ফাইলগুলো ডাউনলোড করার জন্য আসবে। তো আমরা ওয়েবের জন্য ইউজ করব। এখানে আমরা, এটা হচ্ছে প্রো ভার্সন আর এটা হচ্ছে ফ্রি ভার্সন। আর আমরা চাইলে আলাদা আলাদা ক্যাটাগরির গুলাকেও আলাদা আলাদা ভার্সনের গুলাকেও আমরা ডাউনলোড করতে পারবো চাইলে। তো এখানে আমরা লেটেস্ট ভার্সনটা ইউজ করব। তো এখানে দেখা যাচ্ছে যে এটা এই যে ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড হয়ে গেলে এটার ভিতরে যদি আমরা যাই তাহলে দেখবো যে এইটার জন্য আমাদের যে যে ফাইলগুলো লাগবে সবগুলো পেয়ে যাব।
এখানে যদি যাই তাহলে এখানে আমাদের মেইন যেটা লাগবে সেটা হচ্ছে যে সিএসএস ফাইল। সিএসএস ফাইলে এখানে ভার্সনগুলোকে আলাদা করা আছে এবং এখানে দেখা যাচ্ছে যে ক্যাটাগরি ওয়াইজ কিন্তু সবগুলোকে আলাদা করা আছে, বাট এইখানে আমাদের যেটা লাগবে আমরা all.main.css নিব। তো এইখানে আমরা এক কাজ করি, সেটা হচ্ছে সিএসএস নামে একটা ফোল্ডার বানাই, যেহেতু আমাদের এক্সট্রা সিএসএস ফাইল হচ্ছে। আমি এখানে দুইটা ফাইলকে নিলাম, দুইটার মধ্যে একটু পার্থক্য দেখাই। এখানে একটা হচ্ছে এই যে মিনিমাইজ ভার্সন, এখানে দেখা যাচ্ছে মিনিফাইড ভার্সন। মিনিফাইড ভার্সন হচ্ছে মিন লেখা থাকবে, নর্মাল যেটা ভার্সন সেটা হচ্ছে এখানে নর্মালি লেখা থাকবে। তো এখানে যদি যাই তাহলে দেখবো যে এটা লিখা মানে বোঝা যাচ্ছে যে আসলে কোন লাইনের পর কোনটা লিখছে বা কিভাবে সিএসএসটা লিখা। আর এটার ভিতরে যদি যাই তাহলে দেখবো যে এটা এমন ভাবে মিনিফাইড করা যে আসলে কোন লাইন কোথায় কি আছে এটা কিন্তু কোনোভাবে বোঝার উপায় নাই। তো আমরা সবসময় ইউজ করবো সেটা হচ্ছে মিনিফাইড ভার্সন, কারণ হচ্ছে এই ফাইলটা আমাদের কখনো আপডেট করতে হবে না বা এটা আমার আপডেট করার প্রয়োজন নাই। এই কারণে আমরা নর্মাল ভার্সনটা ডিলিট করে দিব আর all.min.css এটা নিব, এটার নামটা চেঞ্জ করে আমরা ফন্ট অসাম দিয়ে দিব। ঠিক আছে, তাতে কি হবে এটা আমরা বুঝতে পারবো যে এটা হ্যাঁ ফন্ট অসামের জন্য আমরা এই ফাইলটা নিছি। আচ্ছা, এখানে যদি আমরা স্পেসিফিক ব্র্যান্ডের জন্য শুধু ইউজ করতে চাই তাহলে আমরা সেটাকে নিব, এরা অপটিমাইজ করে দিছে আর কি। এরপরে হচ্ছে আমার একটা জিনিস লাগবে, সেটা হচ্ছে যে সিএসএস থেকে বের হয়ে আসবো, সেটা হচ্ছে ফন্টস। কারণ আমি বলছি ফন্ট অসামটা হচ্ছে একটা ফন্টের আইকন। সেটা কি আমরা এটা একটা ফন্ট অ্যাকচুয়ালি, এটাকে আমরা যত বড় ইচ্ছা তত বড় করতে পারবো। এটার ভিতরে গেলে দেখবো যে এখানে কিছু ফন্টের ফাইল আছে, এই যে টিটিএফ, ডাব্লিউএফ, টিটিএফ দেখতে পাচ্ছি, যেটা আমরা একটু আগে দেখলাম সেম জিনিসগুলা। তো এগুলা হচ্ছে ফন্ট। তো এই ফোল্ডারটাকে আমরা যদি চেঞ্জ করতে চাই ফোল্ডারের নামটা, তাহলে কিন্তু সিএসএস ফাইলটা এডিট করেও আমাদের ফোল্ডারের নামটা চেঞ্জ করতে হবে। তো আমরা এই জিনিসটা না করে এটাকে এইভাবেই রাখবো, সমস্যা নাই। এটা ফন্ট অসমের জন্য শুধু স্পেশাল একটা ফোল্ডার থাকবে, আমাদের যদি কোনো ফন্ট দরকার আমরা আলাদাভাবে এটা রাখতে পারবো, সমস্যা নেই। কারণ এটা চেঞ্জ করলে এটার ভিতরে যে লিঙ্কগুলো আছে সেগুলোকেও চেঞ্জ করতে হবে। তো এখন আমাদের কাজ হচ্ছে এই যে ফাইলটাকে আমাদের লিঙ্ক করা, আমরা দুইটাকে দুই জায়গায় রাখছি সুন্দর করে। এখন আমাদের কাজ হচ্ছে এটাকে লিঙ্ক করা। তো আমি এটাকে ডুপ্লিকেট করে নিচ্ছি, নিয়ে এইখানে কি করব css স্ল্যাশ আমাদের ফন্ট awesome min.css, এখানে আমি চেক করে নিব যে আমাদের css ফাইলটা লিঙ্ক হয়েছে কিনা। এখানে যদি যাই লিঙ্ক হয়েছে, তার মানে এটা ঠিকঠাক মতো আছে। ওকে, তাহলে এখানে আমাদের ডাউনলোড করা শেষ। এইখানে আমরা যদি ব্যাক যাই তাহলে আবার ওই যে সেটআপ সেলফ ইউর হোস্ট এখানে চলে যাব। শেষ সময় এসে এরকম করতেছে। আচ্ছা এইখানে যাই, মুখস্থ দেখায় না। এখানে দেখা যাচ্ছে যে আমরা আইকন নেওয়ার জন্য আমাদেরকে আই ট্যাগটা নিতে হবে। এরপরে এখানে আমরা ক্লাস দিব। ঠিক আছে, ক্লাস দেওয়ার পরে প্রথমে আমাদের আগে এমনটা ছিল না, বাট এখন হচ্ছে আইকনের ক্যাটাগরি ভাগ করার কারণে আমরা কোন ক্যাটাগরি আইকন চাচ্ছি, বিতে হচ্ছে ব্র্যান্ড। ঠিক আছে, এরপরে এফ এ দিয়ে আমাদের দেখা যাচ্ছে ওই আইকনের নাম দিতে হয়। তো আমরা এখানে এফ এ বি দিলাম, কারণ ফেসবুকটা হচ্ছে একটা ব্র্যান্ড আইকন। আর এফ এ ফেসবুক দেখি আসে কিনা, রিলোড দে, এই যে ফেসবুক চলে আসছে, বুঝতে পারছি। আচ্ছা, এইখানে আমি ডট এফ এ ফেসবুক এটাকে আমি দিয়ে দিলাম যে ফন্ট সাইজ 100 পিক্সেল। রিলোড দেই, এই যে এটাকে যত ইচ্ছা তত আমরা বড় করতে পারবো। কারণ আমরা যদি একটা ইমেজের আইকন নিতে চাই তাহলে দেখা যাচ্ছে সেটা কি হবে, ইমেজটা আমরা যদি সাইজের থেকে খুব বেশি বড় করি তাহলে কিন্তু ওটা ফেটে যাবে, রেজুলেশন খারাপ আসবে। আর এই আইকনগুলো ইউজ করার কারণ হচ্ছে এটা লাইট ওয়েট, মানে এগুলা খুব বেশি ভারী না, এবং এগুলাকে ফন্ট যেহেতু ফন্ট এই যে এটার আমরা সাইজ যত বড় করি না কেন এটা কোনো সমস্যা হবে, কোনো সমস্যা হবে না। ঠিক সেম ভাবে এই আইকনটাকে আমরা যত বড়ই করি না কেন কোনো ধরনের সমস্যা তৈরি হবে না। তো এখানে যদি আমরা যাই, এটা ডাউনলোড করতে বলছে, তারপরে সেগুলাকে লিঙ্ক করতে বলছে, ফোল্ডার স্ট্রাকচার এভাবে করতে বলছে, মানে অ্যাসেটস এর ভিতরে এভাবে সুন্দর করে সাজাইতে বলছে, আমরা এটাও করে ফেলছি। এরপরে দেখা যাচ্ছে ব্র্যান্ডস এর ফ্রি ভার্সন এগুলা এরা দেখতে বলছে আর কি। আচ্ছা, এরপরে কিভাবে লিঙ্ক করতে হবে সেটা আমাদেরকে দেখাইছে, যদি আলাদাগুলো চাই তাহলে এইভাবে আমরা সেটআপ করতে পারবো।
ঠিক আছে, মানে এখানে font_awesome.css ওরা একটা দিছে, এইটা হচ্ছে এইটা হচ্ছে কিসের জন্য, নর্মাল সিএসএস গুলোর জন্য। আর এই আলাদা আলাদা ব্যান্ড, তারপর সলিড, মানে আমার এমন দরকার হচ্ছে কোনো প্রজেক্টে শুধুমাত্র আমার ব্যান্ড রিলেটেড যে আইকনগুলো দরকার সেটা আমার লাগবে, অন্য আইকন লাগবে না। কিন্তু এখানে তো কয়েক হাজার আইকন আছে, সব যদি নিয়ে আসি তাহলে ফাইল সাইজ বেশি হবে না। এই কারণে আমরা চাইলে আলাদা করে এভাবে নিতে পারবো। এটা ওরা বলছে যদি আলাদা করে নেই তাহলে font_awesome যে ফাইলটা থাকবে এটাকে আগে লিঙ্ক করতে হবে, আর এরপরে ব্র্যান্ডটাকে, এরপরে সলিডের যদি আইকন দরকার হয় তাহলে সলিড ক্যাটাগরি আইকনের জন্য এটাকে আমাদের লিঙ্ক করতে হবে। আর যদি না লাগে তাহলে দেখা যাচ্ছে আমরা অল করলে আমাদের সবগুলাই চলে আসবে। ওকে, এরপরে এরা বলছে এই যে FA সলিড FB স্কয়ার। আচ্ছা এখন কি পুরো নাম লিখে দিছে? আমি তো নাম ছাড়াই করছি, যাই হোক। আচ্ছা এরপরে ওল্ডার ভার্সনের কথা বলছে, 5 এ কি কি ছিল, কি কি আপডেট করছে এগুলা বলছে। যাই হোক এগুলা আমাদের দেখে লাভ নাই। এখন আমাদের প্রথম কাজ হচ্ছে ফাইলটাকে ডাউনলোড করা, ডাউনলোড করে সেটাকে ফন্টগুলোকে, মানে ফন্টের ফাইলগুলোকে এখানে রাখা, সিএসএসটাকে সিএসএস ফাইলে নিয়ে লিংক করা। বুঝাইতে পারছি? কোনো সমস্যা আছে? নাই। এখন আমরা কি ফন্ট ইউজ করব, আমরা এখানে সার্চে যাব এবং সেই ফন্টটাকে খুঁজে বের করে আমরা ইউজ করব। ফন্ট ইউজ করার ক্ষেত্রে বেশ কিছু ব্যাপার, যেমন আমি এই যে ডাউনলোডের আইকনটা ইউজ করতে চাচ্ছি, এখানে ক্লিক করলাম, এখানে এটা হচ্ছে ফ্রি ভার্সন, ঠিক আছে। যখন প্রো থাকবে তখন কি হবে, সেটাকে প্রোর মতো করে দেখাবে। এখানে আমরা সরাসরি ইউনিকোড যেটা আছে সেটা ইউজ করতে পারি। ডাউনলোড করলে মানে এটা কপি করে দেখায়, মানে এটা হচ্ছে সরাসরি কি আমরা এই যে এই আইকনটাই কপি করবো আর কি। আর এখানে কোড হচ্ছে এসভিজি কোড, এসভিজি কোড হচ্ছে সরাসরি এভাবে দিলেই কি হবে, আমাদের আইকনটা শো করবে। এটার জন্য আমাদের কিছুই করতে হবে না, এই যে কোডগুলো আছে এটার উপর বেস করে আমাদের এই আইকনটা তৈরি হবে, ঠিক আছে। আমরা কিন্তু এখানে কোনো কিছু লিখে নিয়ে যাই, এসভিজি কোড দিয়ে কিন্তু আমাদের এই আইকনটা চলে আসছে। বুঝাইতে পারছি? আচ্ছা এরপরে এটাকে আমরা ডাউনলোড করলে এসভিজি ফাইল আকারে ডাউনলোড হবে, মানে এই যে কোডগুলা এটাকে আমি যদি .svg আকারে মানে সেভ করি তাহলে এটা একটা এসভিজি ফাইল হয়ে যাবে। এসভিজি সম্পর্কে আমরা পরে আরো বেশি আইডিয়া নিব। তো HTML এর জন্য আমাদেরকে বলতেছে যে এইটাকে কপি করলেই হবে। কিভাবে লিখতে হবে, I ক্লাস FA সলিড আর FA ডাউনলোড, তাহলে কি হবে এই আইকনটা চলে আসবে। এটার আবার দেখা যাচ্ছে যে এই যে এরকম ভার্সন আছে, ঠিক আছে। এটা সম্ভবত ফ্রিতে আছে কিনা আমি জানি না। আচ্ছা এখানে আমি এটাকে দিয়ে দিই, আগে আইকনটা আসতেছে কিনা সেটা দেখি। এই যে আইকনটা আসছে, আইকনটা কিন্তু চলে আসছে। ওকে, এরপরে রিয়াক্ট ভিউ এর জন্য আলাদা আলাদা কিন্তু ওদের কম্পোনেন্ট তৈরি করা আছে, ঠিক আছে। তো এগুলো আমাদের আপাতত লাগবে না, আমাদের HTML ভার্সনটা হলেই চলবে। এরপরে এই যে এটা রেগুলার ভার্সন, ঠিক আছে। তারপর হচ্ছে এই যে লাইট, ঠিক আছে। তারপর এখানে থিম, এগুলা ইউজ করতে গেলে কি ইউজ করতে হবে, প্রো ভার্সন ইউজ করতে হবে। আর ফ্রিতে এটা কি, ফ্রিতে একটু মোটা দেখাবে এই আর কি, অন্য কিছু না। আর বাকি যে ভার্সনগুলো আছে এগুলা কি ভার্সন, এগুলা প্রো ভার্সন। এগুলোর জন্য আমার ফ্রিতে আমরা ইউজ করতে পারবো। তো আমাদের এতটুকুই যথেষ্ট, প্রো আমাদের খুব একটা কখনো লাগে না। তো আমাদের যে আইকনটা দরকার আমরা কি করব, জাস্ট এখানে সার্চ করে বের করব, তারপর এটাকে কপি করব, কপি করে এখানে আমরা বসে দেব। এটা বুঝাইতে পারছি? কারো কোনো সমস্যা আছে? আর এই যে চলে আসছে। আর এগুলার আমরা এক্সট্রা অবশ্যই এই ক্লাসগুলো ধরে কখনো আমরা কাস্টমাইজ করব না। আমরা কি করব, এগুলাতে এক্সট্রা ক্লাস দিয়ে দেখা যাচ্ছে যে মানে আমরা সাইজগুলোকে, কালারগুলোকে আমাদের যেটা করা দরকার সেটা আমরা চেঞ্জ করে ফেলবো। যেমন আমি এখানে দিলাম যে এটার নাম দিলাম কি আইকন 1। এটা আমি কি করতে চাচ্ছি, এটাকে আমি কাস্টমাইজ করতে যাচ্ছি যে এটার ফন্ট সাইজ দেখা যাচ্ছে যে 100 পিক্সেল হবে, কালার আমার কি হবে, রেড হবে। তাহলে দেখবো যে এই যে বড় হয়ে গেছে। আর এখানে আরেকটা ফিচার আছে, সেটা হচ্ছে স্পিনারের। তো সম্ভবত এখানে এফ এ স্পিন দিলেই মনে হয় এটা হবে, এফ এ স্পিন। এখন যদি আমি রিলোড দেই, আচ্ছা বড় আইকনটাতে দেই ফেসবুকেরটাই, তাহলে যাতে বোঝা যায়। স্পিন যে ক্লাসটা আছে এটা কিসের তৈরি করা, font_awesome তৈরি করা। এখানে কি হবে, এটা ঘুরতে থাকবে, ঠিক আছে। তো স্পিনের যে ব্যাপারটা থাকে, এটার ডকুমেন্টেশনে এখানে কিন্তু আছে। এটা আমরা এখানে দেখে এটাকে আরো কাস্টমাইজ করতে পারবো।
এবং এইখানে আরো একটা মজার ব্যাপার আছে, যেমন আমাদের এখানে ফন্ট অসামের যে এটা ছোট তাই না, এগুলাতে আমরা মনে হয় আরো ক্লাস ইউজ করতে পারবো 2x 3x এরকম আর কি। যেমন প্রথম আইকনটা 2x, দেখি কাজ করে কিনা, না কাজ করে না। এখানে আমরা ডকুমেন্টেশনে যাই, ডকুমেন্টেশন আসলে অনেক কিছু আছে, এগুলা তোমাদের একটু ঘাটাঘাটি করে দেখতে হবে। ওয়েবের জন্য তাহলে আমরা ওয়েব এখানে সিলেক্ট করে যাব, এরপরে এখানে এই যে ওয়েবের জন্য সব ডকুমেন্টেশন অনেক কিছু দিয়ে দেওয়া আছে। তো এখানে আমি হোস্ট আপডেট ভার্সন শুরু ক্লাস ইউনিকোড আপলোড আইকন স্টাইল, আচ্ছা রুটেড আইকন। এটা রুটেড আইকনটা হচ্ছে এই যে আমরা যদি কোনো আইকনকে ঘোরাতে চাই, হ্যাঁ, তাহলে সেটাকে আমরা যদি এরকম ক্লাস দিই তাহলে সেটা ঘুরে যাবে। এই যে এখানে আমি এটা দিলাম, তাহলে দেখা যাচ্ছে এটা আমার, আচ্ছা এটা তো এমনিতেই ঘুরতেছে, ঠিক আছে। এই যে রুটেডটাকে অফ করলাম, এই যে এটা ঘুরে গেছে, হ্যাঁ। তো এগুলা তো আমরা সরাসরি সিএসএস দিয়ে করতে পারবো, কিন্তু ওরা আসলে অ্যাকচুয়ালি কি করছে, মানে ক্লাস তৈরি করে রাখছে। আবার হরিজন্টালি ভার্টিক্যালি আমরা ফ্লিপ করতে পারবো, ঠিক আছে। দেখা যাচ্ছে কি এই যে ফেসবুকের, আচ্ছা এটা ঘোরাটা বন্ধ করি, এটা তো বুঝতে পারছি নাকি, হ্যাঁ দেখা যাচ্ছে ফেসবুকের আইকনটা এইদিকে আছে, আমরা চাচ্ছি এই দিক থেকে শো করবে, তাহলে আমরা এটাকে দেখা যাচ্ছে ফ্লিপ করতে পারবো। আমরা দুই দিকে ফ্লিপ করে দেখি, এটা আমরা হরিজন্টালি ফ্লিপ করলাম, তাহলে দেখা যাচ্ছে এই যে এটার মাথাটা ঘুরে গেছে, ঠিক আছে। তো এগুলা আমরা সিএসএস দিয়ে ইউজ করতে পারবো, বাট এরা কিন্তু অলরেডি কিন্তু এই জিনিসপত্রগুলো কি করে রাখছে, তৈরি করে রাখছে। তো আমরা সুবিধা নিতে সমস্যা কি? তাহলে এইখানে আমরা বিভিন্ন স্টাইলের জন্য এখানে যে ব্যাপারগুলো আছে এগুলা কিন্তু আমরা দেখে নিব, হ্যাঁ। তাহলে দেখা যাচ্ছে এক্সট্রা ফ্যাসিলিটি পাবো আমরা। এরপরে দেখা যাচ্ছে এনিমেটিং আইকন। এই যে দেখা যাচ্ছে এই যে বিভিন্ন ধরনের এনিমেট হবে আইকনগুলো, হ্যাঁ। তো দেখা যাচ্ছে এখানে কি করছে, এফ এ বিট আমরা দিয়ে দিলাম এইটার ভিতরে, তাহলে দেখবো যে এই যে এটা বড় হচ্ছে, এই যে ছোট হচ্ছে, এই যে বুঝাইতে পারছি, হ্যাঁ এখানে তো ওটাই, এই যে এটাই দেখাচ্ছে, এই যে ঠিক আছে। আচ্ছা এরপরে হচ্ছে এখানে স্টাইলের মধ্যে ওরা আবার দিয়ে দিছে যে এটা আছে কেমন ডিউরেশনের টাইমিং এ হবে, আমরা যে ডিউরেশনের ভিতরে দিয়ে দিব সেই ডিউরেশন অনুযায়ী কিন্তু এটা কাজ করবে। এই যে এখন কিন্তু দ্রুত কাজ করতেছে, বুঝাইতে পারছি। তো এটা যদি আমি দেখা যাচ্ছে 5 সেকেন্ড করে দিই, তাহলে স্লোলি করবে, এই যে স্লোলি করতেছে, বুঝাইতে পারছি। তো এরকম দেখা যাচ্ছে অ্যানিমেশনের জন্য ওদের বেশ কিছু ক্লাস দিয়ে দেওয়া আছে। আবার এই টাইপের অ্যানিমেশন আছে, ঠিক আছে, যে ফেড ইন ফেড আউট হবে। তাহলে এফ এ ফেড এটা যদি আমরা দিয়ে দিই, তাহলে দেখা যাচ্ছে যে এইরকম আস্তে করে এটা এই যে এরকম হবে, ঠিক আছে, ফেড ইন ফেড আউট হচ্ছে, বুঝাইতে পারছি। এরপরে এটা যদি আরো বিট ফেড, মানে ওই যে প্রথমে বিট হইলো তারপরে কি এখানে ফেড আমরা দেখলাম, এই দুইটা আবার যদি আমরা একসাথে ইউজ করতে চাই তাহলে এফ এ বিট ফেড, তাহলে দেখা যাচ্ছে এই যে, আচ্ছা এটা স্লো হয়ে গেছে, 2 সেকেন্ড করে দিন, তাহলে দেখবো একটু তাড়াতাড়ি হবে, এই যে বুঝাইতে পারছি। আচ্ছা এরপরে নিচে যদি যাই, এই যে বাউন্স আছে, ঠিক আছে, এগুলা সিএসএস অ্যানিমেশন থেকে। তারপর এই যে ফ্লিপের মানে এদিক ওদিক ঘুরবে আর কি, ঠিক আছে। এই যে শেক মানে দেখা যাচ্ছে এই যে অ্যালার্ম বা এই টাইপের নোটিফিকেশনের জন্য করে না, সেগুলোর জন্য আমরা ইউজ করতে হবে। মানে এই যে তারপর স্পিন যেটা আমি একটু আগে দিলাম, হ্যাঁ। তো এই যে অ্যানিমেশন গুলা এরা কিন্তু ইউজ মানে তৈরি করে রাখছে। তারপর এই যে ঘুরতে থাকবে স্পিন, তারপর এটা আমরা কিন্তু উল্টা দিকে যে কোনো দিকে ঘুরাইতে পারবো, ঠিক আছে। তো এগুলা আমরা মানে এগুলা কিন্তু অলরেডি তারা তৈরি করে রাখছে, তো আমাদের ইউজ করতে কি সমস্যা? এগুলার জন্য আমাদের এক্সট্রা ডিপেন্ডেন্সি ইউজ করা কি দরকার? আচ্ছা এরপরে হচ্ছে আমাদের দেখা যাচ্ছে যে মানে এগুলা রাউন্ডেড করার প্রয়োজন হতে পারে, হ্যাঁ, কালার চেঞ্জের প্রয়োজন হতে পারে, সেগুলার ওরা ক্লাস তৈরি করে রাখছে। আচ্ছা স্ট্যাকিং আইকন, ও আচ্ছা আচ্ছা, এই যে এরকম হয় না যে আমরা কোনো কিছু ক্রস দেখাইতে যাচ্ছি এই সেই, ঠিক আছে, এগুলা আমরা সার্কেল এগুলা করতে পারবো। তো এখানে মোটামুটি অনেক কিছু ওরা তৈরি করে রাখছে, ঠিক আছে। ট্রান্সফর্ম দিয়ে আবার কি করছে, আচ্ছা বড় ছোট করছে। আচ্ছা এই জিনিসটা ট্রান্সফর্ম, হ্যাঁ আচ্ছা এটাকে চেঞ্জ করছে ক্লাসগুলোকে, এই যে বড় ছোট হয়েছে বা এই যে এখানে সরাই দিছে, দেখতে পাচ্ছি একটা ডিজাইনের, এটা আমরা করতে পারবো। মাস্কিং সাপোর্ট দিছে, মাস্কিং সাপোর্ট আমরা মাস্কিং করতে পারবো। তো এই জিনিসগুলো তোমরা সবগুলো একটু প্র্যাকটিস করে দেখবা, হ্যাঁ, তাহলে দেখা যাচ্ছে যে মানে কনসেপ্টগুলো ক্লিয়ার হবে। আচ্ছা এটা তো প্রোর জন্য, ঠিক আছে, এগুলার কালারগুলো দেখতেই ভালো লাগতেছে।
আচ্ছা এটা প্রো রিকোয়ার্ড একবারে। আচ্ছা কাস্টমাইজিং আইকন, আচ্ছা কাস্টমাইজ তো আমরা আচ্ছা কাস্টমাইজ আমাদের দরকার প্রয়োজন হবে। সিএসএস স্টাইল শীট এখানে এখানে এই যে রুটেড, আচ্ছা এখানে সাইজের ব্যাপারটাও আছে। অ্যানিমেশন কালার, কালার আমরা এখান থেকে চেঞ্জ করতে পারবো। সলিড আচ্ছা এই যে এটা খুঁজতেছিলাম যে সাইজের জন্য, হ্যাঁ এই যে সাইজিং আইকন আমি যদি FA2X দিই, ঠিক আছে এখানে এই যে 2x কোনটাতে দিছিলাম, তাহলে যে সাইজটা থাকে সেটা কি হয়ে যাবে, এই যে ডাবল হয়ে যাবে। এখানে এরকম আমরা বেশ কিছু সাইজে 5x 3x 4x 9x 10x পর্যন্ত দিয়ে রাখছে, ডাইরেক্ট 10x দিই, তাহলে দেখা যাচ্ছে যে এটা কয়েক গুণ বড় হয়ে যাবে। এই যে তো এগুলো আমাদের খুব একটা ইউজ হবে না, কারণ আমরা দেখা যাচ্ছে ডিজাইনের সাথে ম্যাচ করে করাবো তো, বাট ওরা এটা তৈরি করে রাখছে আর কি, তোমরা চাইলে ইউজ করতে পারবে। তাহলে ফন্ট অসাম নিয়ে আমার মনে হয় না কোনো সমস্যা হবে, আমি কাস্টম ভাবে দেখাইলাম। আর সিডিএন যদি আমরা ইউজ করতে চাই তাহলে আমি বলি ওইখানে আমরা দেখছিলাম না যে তারা কি করবে, ইউজ এ কিট, এখানে আমরা যখনই মেইল দিব এখানে মেইলে দেখাচ্ছে মানে তারা একটা সিডিএন পাঠাবে এবং এখানে লগ ইন করলে আমরা বিভিন্ন অপশন পাবো যে আমরা কিভাবে ফন্টগুলোকে পাচ্ছি। পাওয়ার পরে সবার পরে তারা আমাদের কি দিবে, এইরকম একটা লিঙ্ক ধরাই দিবে যে এই জিনিসটা ইউজ করো। ব্যাপারটা বুঝাইতে পারছি? এই জিনিসটা ইউজ করলে আমাদের কোনো ফল্ট ফাইলও লাগবে না, কিছুই লাগবে না। আমি এগুলাকে একটু আউট করে দিই, ছোট করে দিই, তাহলে দেখতে ভালো লাগে। এইখানে কি করা বেসিক্যালি দেখো, স্টাইল শিট এটা তো আমরা বুঝি। এইখানে গেলে আমাদের কি করা আছে, ওই যে সিএসএস ফাইলটা সেইটা, মানে আমরা লোকালি যে সিএসএস ফাইলটা লিংক করতেছি সেটা আমাদেরকে লিংক করতে হবে না, আমাদের কোনো ফন্ট ফাইলও কি করতে হবে না, রাখতে হবে না। আমাদের শুধুমাত্র এই লিঙ্কটা অ্যাড করলেই কি হবে, আমাদের ফন্টগুলা সাপোর্ট পাবে। কিন্তু সিডিএন এর ব্যাপারে একটাই জিনিস, সেটা হচ্ছে যে অবশ্যই নেট কানেকশন থাকতে হবে, নেট কানেকশন ছাড়া কিন্তু কাজ করবে না। বুঝাইতে পারছি? তো সিডিএনটা আমরা এভাবে ইউজ করে করতে পারবো। আচ্ছা আমরা গুগল ফন্টসে গেছিলাম না, ফন্ট অসাম নিয়ে কারো কোনো সমস্যা আছে? অনেকগুলা ফন্ট নিয়ে প্র্যাকটিস করতে হবে, তাহলেই দেখবো যে ঠিক হয়ে যাবে। আচ্ছা গুগল ফন্টস এখানে আবার ম্যাটেরিয়াল আইকনগুলোকে এনে ঢুকাই দিছে, ঠিক আছে। ম্যাটেরিয়াল আইকনের জন্য আগে আলাদা ওয়েবসাইট ছিল, এগুলা হচ্ছে গুগলের আইকন। এই আইকনগুলো দেখতে অনেক সুন্দর, ঠিক আছে। এখানে অত বেশি আইকন নাই, বাট যে আইকনগুলো আছে এগুলো মোটামুটি কাজের, অনেক সময় আমাদের কাজে লাগে। এখন এই আইকনগুলো যদি ম্যাটেরিয়াল আইকনগুলো যদি আমাদের প্রয়োজন হয় তাহলে আমরা কিভাবে ইউজ করব। তো আমরা যদি শুরু থেকে যাই তাহলে আগের মতো করেই কিন্তু সেম, ঠিক আছে। তো এখানে রিটার্ন, আচ্ছা রিটার্ন টু টপ, আচ্ছা এখানে ডিজাইন দিছে আর কি, যে আমরা রাউন্ডেড করতে চাইলে রাউন্ডেড, এই যে দেখতে পাচ্ছি শার্প, মানে এখানে হচ্ছে এটা হচ্ছে স্টাইল অ্যাকচুয়ালি। ডিজাইন গাইড, ফিগমা ডিজাইন, ডেভেলপার গাইডলাইন, আচ্ছা যাই হোক। এখন আমরা এইখানে আগে যাই, সাপোজ সার্চ আইকনে ক্লিক করলাম, এই মানে এই আইকনটা ইউজ করার জন্য, অথবা আমরা এই আইকনটা নিলাম, এখানে আমাদের তিনটা ভার্সন দিচ্ছে, একটা হচ্ছে অ্যান্ড্রয়েডের জন্য, আইওএস এর জন্য কিভাবে ইউজ করতে হবে। তো ওয়েবের জন্য আমরা যদি ইউজ করি তাহলে এরা বলতেছে যে এখানে একটা সিএসএস ফাইলের লিঙ্ক দিচ্ছে, তাহলে এই সিএসএস ফাইলের লিঙ্কটা আমাদের কোথায় দিতে হবে, এইখানে বসায় দিতে হবে। এটাও সেম একটা গুগল ফন্ট, অন্য কিছু না। ওকে, সেকেন্ড হচ্ছে এখানে আমাদের স্টাইল কিছু অ্যাড করতে হবে আউটলাইনের জন্য, তো আমরা এই স্টাইলটাও সুন্দর করে অ্যাড করে দিলাম কোথায়, আমাদের style.css এর মধ্যে। আচ্ছা এই যে স্টাইলটা উঠাই দেব, এটা উঠাই দেব। ওকে, সেকেন্ড হচ্ছে এরা আমাদের কি দিচ্ছে, স্ট্যাটিক আইকন ফন্ট। এটা মনে হয় শুধুমাত্র একটা ফন্ট যদি আমরা লোড করাতে চাই তাহলে। আর এইখানে আমরা কি করব, এই যে এই ক্লাসটাকে আমরা কপি করব, কপি করে আমাদের HTML এর মধ্যে দিব। তো আমি শুরুতে দিচ্ছি, এইখানে দিয়ে দিলাম। এখানে এদের স্টাইল আবার ভিন্ন স্প্যান থাকবে, সেটার মধ্যে দেখা যাচ্ছে যে ক্লাসের নাম, আর এটার মধ্যে শুধু আইকনের নাম। এখন যদি রিলোড দেই তাহলে দেখবো যে সেই আইকনটা চলে আসছে, এই যে দেখতে পাচ্ছি। একদম সহজ ব্যাপার, আমাদের যে আইকনটা দরকার, এখন বারবার কিন্তু এই লিঙ্ক কিন্তু আর দরকার নেই, এখন শুধুমাত্র আমাদের আইকনের নাম কিন্তু অ্যাড করলেই চলবে। আমরা এই উপরের কাজগুলো একবারেই করব, ঠিক আছে। এখন যদি আমি নিচে এটাকে দিয়ে দিলাম স্টার, এটাকে আমরা চাচ্ছি
এখন যদি রিলোড দেই দেখবো রেজিস্টার চলে আসছে। তার মানে উপরের লিঙ্কটা এবং সিএসএসটা আমাদের একবারের জন্য অ্যাড করতে হবে, আর বাকি আমরা কি করব, শুধুমাত্র আইকনের নামটা আমরা যখনই ইউজ করব সেইটা ইউজ করলে আমাদের কি হবে, সেই আইকনটা চলে আসবে। এই দুইটা আইকন আমাদের সচরাচর সব থেকে বেশি ইউজ হয়, ঠিক আছে। এর বাইরে শুধুমাত্র আমাদের অনেক সময় দেখা যাচ্ছে ক্লাসিক আইকনগুলো ইউজ হতে পারে, সেটা হচ্ছে যে আচ্ছা এইখান থেকেও আমরা মনে হয় পাবো, সেটা হচ্ছে ফন্ট অসাম ক্লাসিক নামে একটা সাইট আছে, যেখানে ওরা ফন্ট অসামের এই যে এই সাইটটা এইখানে দেখা যাচ্ছে এই যে ক্লাস ভার্সনের এই সাইটটাকে বলা হচ্ছে ফন্ট অসামের ক্লাসিক ওয়েবসাইট। মানে ক্লাসিক সিস্টেমে ফন্ট অসাম ভার্সন 4 পর্যন্ত এই অবস্থাতেই ছিল এবং এটাই লেটেস্ট। এরপরে দেখা যাচ্ছে ফন্ট অসামের ফুল চেহারা চেঞ্জ হয়ে যায়, বর্তমানে আমরা যেটা দেখতেছি ফুল সিস্টেম চেঞ্জ হয়ে যায়। আগে যেটা ছিল এইরকম ওয়েবসাইট ছিল এবং এইখানে এই আইকনগুলো ছিল যেগুলাকে এভাবে ইউজ করা হতো, ঠিক আছে। তো ব্যাপারটা হচ্ছে যে এই জিনিসটাও জেনে রাখতে হবে, শুধুমাত্র ফন্ট অসামের আপডেট ভার্সনটা জানলে হবে না। যদি দেখা যাচ্ছে আমাদের মানে এটা অনেক লাইট ওয়েট, যদি আমাদের এটা ইউজ করেই সব ফন্ট হয়ে যায় তাহলে আপডেট ভার্সন ইউজ করার কোনো প্রয়োজন নাই, ঠিক আছে। আচ্ছা, তো এটাকে ক্লাসিক ফন্ট অসাম বলা হচ্ছে। তো এটার ইউজ কেস কি, আমরা যে ফন্টে যাব এটা একদম ইজি, প্রত্যেকটা ফন্টের আগে এফএ থাকবে এবং এরপরে এফএ দিয়ে ফন্টের নাম, মানে এই ফন্ট অসাম 4 ইউজ করার মজা হচ্ছে চোখ বন্ধ করে ফন্টের নাম লিখলেই চলে আসে, আইকনের নাম লিখলে। আর ওই ফন্ট অসামের আপডেটের ক্ষেত্রে যেহেতু বিভিন্ন ভেরিয়েশন নিয়ে আসছে, যার কারণে এখানে এফএ ব্যান্ড লিখতে হচ্ছে, এফএ সলিড লিখতে হচ্ছে, এফএ রেগুলার লিখতে হচ্ছে, কোনটা কোন ক্যাটাগরির আইকন ওটা কিন্তু ওইখানে গিয়ে সার্চ দিয়ে কপি করে ছাড়া কিন্তু লেখা সম্ভব হয় না, বুঝাইতে পারছি। তো এটা এভাবে ইউজ করব এবং এটার জন্য জাস্ট এখানেও ডাউনলোডের অপশন আছে, এই যে এখানে গেট স্টার্টে গেলে আমরা পাবো, এখানে গেলে দেখা যাচ্ছে এটা ডাউনলোডের অপশন পাবো। এখানে আমরা মেইল দিলে আমাদের মেইলের সিডিএন দিবে, নিচেও আমরা দেখা যাচ্ছে যে সেটাকে ডাউনলোড করে সেম ভাবে ফন্টের ফাইলগুলোকে ফন্টস ফোল্ডারের মধ্যে রাখবো, সিএসএসটাকে সিএসএস এর মধ্যে রাখবো, সিএসএসটাকে লিংক করবো, এরপর ফন্টের নাম লিখলেই ফন্ট চলে আসবে। বুঝাইতে পারছি? তাহলে এই হচ্ছে আমাদের ফন্টস এবং ফন্টস আইকন, এগুলা খুব বেশি করে প্র্যাকটিস করব। আর এইদিকে এই যে এগুলা যেগুলা দেখাইলাম এগুলা ইউজ করব। এখন আমরা একটা টেমপ্লেট ডিজাইন করব এবং সেইটার মধ্যে অ্যাসাইনমেন্ট থাকবে আজকের কাজগুলো, ঠিক আছে। প্রথম দেখা যাচ্ছে যে আমরা একটা হেডার তৈরি করব। নরমালি এর মানে সেদিন যে আমরা হেডারটা তৈরি করছিলাম সেই হেডারটাই দিব, ঠিক আছে। যেহেতু আমি মানে মানে মেনু দেখাইনি, তো এইখানে জাস্ট লোগো হিসাবে আমরা কি করব, এখানে লোগো দিয়ে দিব। হ্যাঁ, এইখানে অ্যাকচুয়ালি কোনো বর্ডার থাকবে না, মানে লোগোটা থাকবে অ্যাকচুয়ালি কোথায়, সেন্টারে। এখানে কি হবে, লোগো হবে। বুঝাইতে পারছি? আচ্ছা, এরপরে এখানে যেটা দিব সেটা হচ্ছে যে ব্যানার হিসাবে আমরা একটা ইমেজ দিব। ব্যানার ইমেজ, আমরা ইমেজ ইউজ করা শিখছি না, তো এইখানে কি দিব, ব্যানার ইমেজ দিব, ব্যানার ইমেজ দিব। বুঝাইতে পারছি? আচ্ছা, এরপরে এইখানে আমরা একটা টাইটেল দিব, যেই টাইটেলের নাম থাকবে সার্ভিসেস, ঠিক আছে, অথবা এখানে আওয়ার সার্ভিসেস। টাইটেল এটা হচ্ছে সেকশনের টাইটেল থাকবে। সেকশনের টাইটেলের নিচে তিনটা বক্স থাকবে, ঠিক আছে। কি থাকবে, তিনটা বক্স থাকবে। বক্সের এখানে প্রথমে যেটা থাকবে সেটা হচ্ছে যে আইকন থাকবে, এখানে একটা হেডিং থাকবে, এখানে কিছু টেক্সট থাকবে। বুঝাইতে পারছি? এটা হবে আইকন, এখানে হবে হেডিং, এখানে হবে হেডিং, এখানে হবে হেডিং, এখানে হবে ডেসক্রিপশন। বুঝাইতে পারছি? এই যে সেম টাইপের বক্স কয়টা হবে এখানে, তিনটা হবে, দুইটা তিনটা। বুঝাইতে পারছি? আচ্ছা, আর একটা সেকশন দেই। আচ্ছা, এইখানে না ওগুলাই দিচ্ছি। এইখানে দেখা যাচ্ছে যে আমরা আরেকটা সেকশন করব উপরের মতোই, ঠিক আছে।
না এটা না, আমরা একটা ফুল ফুটার করি। হ্যাঁ, এখানে ফুল ফুটার করি। আরে ভয় পাওয়ার কিছু নেই, একদম সহজ। ঠিক আছে, করতে পারবো, একটু প্র্যাকটিস। মাঝখানে দুই দিন বন্ধ থাকতেছে, কিন্তু করতে পারবো। আমি আজকে গ্রুপ বানাই দেবো, যাদের সমস্যা হবে গ্রুপে পোস্ট করব আমি। তোমরা যদি না বুঝো তাহলে মানে মেসেজ দিবা, ঠিক আছে না? ফুটার কপিরাইট টেক্সট, ওকে। কপিরাইট বাই আচ্ছা, এরপরে দেখা যাচ্ছে যে এইখানে আমরা একটা ইউটিউবের ভিডিও নিব, ঠিক আছে? এইখানে দেখা যাচ্ছে যে আমরা একটা ভিমিওর ভিডিও দিব, ভিমিও, ঠিক আছে? আর এইখানে আমরা সুন্দর করে গুগল ম্যাপ দিব, ঠিক আছে? এইখানে উপরের দিকে টাইটেল থাকবে, ঠিক আছে? ইউটিউব ভিডিও, ঠিক আছে? আর এটা থাকবে ভিডিও, আর এখানে থাকবে যে গুগল ম্যাপ। বুঝাইতে পারছি? তিনটা। এখানে কপিরাইট টেক্সট, আর এইটা এর সাজাইতে হবে। না উপরেরটাতে শুধু লোগো নাকি? হ্যাঁ, এখানে সেন্টারে শুধু লোগো দেব, ঠিক আছে? লোগোটাকে সেন্টারে শুধু লোগো দিব, যেহেতু মেনু টেনু কিছু দেখাইনি। মেনু ডিজাইনে অনেক ব্যাপার আছে, আমি সেগুলা দেখাবো। তো মেনু যেহেতু দেখাইনি, মেনু বাদ দিয়ে আমি এগুলা দেখাইলাম। এগুলা তোমরা তৈরি করবে। হ্যাঁ, লোগো একটা দিয়ে, যে কোনো একটা লোগো দিতে হবে। আর যারা পারবে সেটা হচ্ছে এইখানে ব্যাকগ্রাউন্ডে তোমরা ব্যানার ইমেজ না দিয়ে তোমরা ব্যাকগ্রাউন্ডে ভিডিও দিবা। ব্যাকগ্রাউন্ডে ভিডিও একটা অটো প্লে চলতে থাকবে, ঠিক আছে? তাহলে এটা থাকবে হচ্ছে অ্যাসাইনমেন্ট, ক্লাস 5 এর অ্যাসাইনমেন্ট। ও আচ্ছা, আরেকটা জিনিস ভুলে গেছি, সেটা হচ্ছে যে মানে অবশ্যই, আচ্ছা আগে লিখে নিই, অবশ্যই যেহেতু আমরা ফন্ট ইউজ করা শিখছি, দেখা যাচ্ছে এই যে এইখানকার টাইটেলে একটা ফন্ট ইউজ করব, এইখানের টাইটেলগুলোতে আলাদা ফন্ট ইউজ করব। তারপর হচ্ছে এইখানকার হেডিংগুলোতে আলাদা ফন্ট ইউজ করব, ডেসক্রিপশনগুলোতে আলাদা ফন্ট ইউজ করব। এই আইকনটাতে আমরা ফন্ট অসাম ইউজ করব। বুঝাইতে পারছি? ওখানে গিয়ে যতগুলো অ্যাড করব ততগুলো এখানে দেওয়া যাবে। বুঝিনি। হ্যাঁ, মানে আমি একটাতে একটা ওয়েবসাইট অনেকগুলো ফন্ট অসাম নিতে, মানে ফন্ট স্টাইল নিতে পারবো। আইকনের স্টাইল না ফন্ট, মানে আমি ফন্ট স্টাইলগুলো একটা ওয়েবসাইট অনেকগুলো নিতে পারবো না? হ্যাঁ নিতে পারবো, সমস্যা নেই। ইম্পোর্ট করলে ভাই একটা ফন্টের জন্য ভাই মনে করেন আলাদা ফন্ট নেব, প্রথমটা ব্যানারে সার্ভিসটা আলাদা ফন্ট দিলাম, হ্যাঁ মনে করেন নিচে আসে আলাদা ফন্ট দিলে ওখানে ইম্পোর্ট করলে ওই ইম্পোর্ট ফাইলটাকে ওখানে ব্যবহার করে যদি, হ্যাঁ মানে ওইটা বললাম যে গুগল ফন্ট থেকে যদি আমরা 5টা ফন্ট নিই, আমি দেখাই দিই। গুগল ফন্টসে যাই, ঠিক আছে? এখানে আমরা একবারে 5টা, সাপোজ 5টা ফন্ট নিয়ে কাজ করব, তাহলে দেখা যাচ্ছে আমি এগুলাকে সবগুলাকে রিমুভ করে দিই। আমি রোবটও নিয়ে কাজ করব। রোবটও আমার কি কি স্টাইল লাগবে আমি একটু যদি দেখি। রোবটও দেখা যাচ্ছে যে আমার এই যে রেগুলারটা লাগতে পারে নরমাল টেক্সটের জন্য, আমি রেগুলারটা নিলাম। আর আমার বোল্টের জন্য দেখা যাচ্ছে যে আমার বোল্টটা লাগতে পারে, এই যে বোল্টটা নিলাম। দুইটা স্টাইল নেওয়া শেষ। এরপর আবার ব্যাক আসলাম, ব্যাক আসার পরে দেখা যাচ্ছে যে আমার আরেকটা ফন্ট দরকার। যেমন এটা আমি হেডিং এর জন্য নিব, কোনো একটা হেডিং এর জন্য। তো এই হেডিং এর জন্য যেহেতু আমি নিব, এটার আমার দেখা যাচ্ছে যে এই যে মানে 600 অথবা 700 এটা নিলেই হচ্ছে। তাহলে আমি এটাকে নিয়ে নিলাম, ঠিক আছে? এরপরে দেখা যাচ্ছে যে আমার আরেকটা ফন্ট দরকার, যেমন চিকন সাপোজ পপিসটা নেই নরমাল ফন্টের জন্য, এই ফন্টটা সুন্দর। তো এইখানে যাওয়ার পরে দেখা যাচ্ছে যে আমি এইখানে এটার আমার এই যে 400 এটা দরকার, তাহলে এটাকে সিলেক্ট করলাম। এইভাবে আমার যতগুলা ফন্ট দরকার সবগুলো আমি নিয়ে নিলাম। এখন নিচে যদি আমি আসি, আচ্ছা এটাকে কলাপস করি, এই যে এখানে কিন্তু এই যে কোনটার জন্য কোন স্টাইল নিয়েছি সব চলে আসছে না? এখন যদি আমি এখানে যাই, তাহলে আমার এই যে কোডটা যে আমি কপি করব, কোড কিন্তু ওই তিনটাই, আগে যে তিনটা ছিল না ওই তিনটাই কিন্তু। আচ্ছা এটাতে দেই, এটা যেহেতু ফ্রেশ আছে এইখানে দিয়ে দিলাম। এই যে একটা লিংক, ঠিক আছে? এই যে একটা লিংক, দুইটা, এই যে একটা লিংক, তিনটা। এই লিংকটা কখনোই চেঞ্জ হয় না। এই লিংকটা দেখা যাচ্ছে আমরা নতুন ফন্ট ইউজ করলে এই যে এখানে প্রথম ফন্ট ফ্যামিলি চলে আসছে, এই যে এইটা,
এইটার জন্য উইড কোনটা নিছি সেটা চলে আসছে। এরপর ফন্ট ফ্যামিলি চলে আসছে এটার জন্য আমরা কোন উইড নিছি সেটা আসছে। এরপরে এইটা রোবোটো ফন্টস আসছে এবং সেটা উইডটা চলে আসছে। বুঝাইতে পারছি? তো এইখানে একবারে ফন্টগুলা নিব, যদি পরবর্তীতেও এগুলা তো আমার ক্যাশ ধরে রাখে, মানে আমার সিলেক্টেড অবস্থায় থাকে। আমার যদি পরবর্তীতে আমার দেখা যাচ্ছে আরেকটা ফন্ট লাগতেছে, যেমন আমি এই ফন্টটা নিচ্ছি, হ্যাঁ এই ফন্টটা নিচ্ছি, তাহলে দেখা যাচ্ছে যে আমার উপরের লিঙ্ক কিন্তু আমার কোনো চেঞ্জ হবে না। আমি এটা দেখা যাচ্ছে যে এই যে 600 ভার্সনটা নিচ্ছি, এখানে কিন্তু আমার দেখা যাচ্ছে উপরে ওটা চেঞ্জ হবে না, এই লিঙ্কটা শুধু আপডেট হবে। এটা যদি আমি এখানে পেস্ট করে দেই তাহলে দেখবো যে ওইটা থেকে এটার মধ্যে কি আছে, এই জিনিসটা শুধু অ্যাড হয়েছে। হ্যাঁ উপরেরটা তখন দেখা যাচ্ছে রিমুভ করে দিব, পরে শুধুমাত্র কোনটা রাখবো, এই যে এইটা রাখবো। ইম্পোর্টের ক্ষেত্রে তো পুরো লিঙ্কটাই, মানে একটা লিঙ্ক তো দেয়। এই যে ইম্পোর্টের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে একটা লিঙ্ক দেয়, এই লিঙ্কটাই শুধু আপডেট করলে হবে। বুঝাইতে পারছি? সমস্যা হবে? হ্যাঁ ফন্ট ফ্যামিলি, এই যে ফন্ট ফ্যামিলি দেখা যাচ্ছে কি, শোনো ফন্ট ফ্যামিলি দেখা যাচ্ছে অনেক সময় চলে যায়, এই কারণে যেটা করবো ফন্ট ফ্যামিলি গুলাকে নিয়ে আসলাম, নিয়ে আসার পরে সিএসএস এ তোমরা দেখা যাচ্ছে শুরুতে একটা সুন্দর করে কমেন্ট করে রাখবে। এখানে দেখা যাচ্ছে যে কমেন্ট করে দিলাম, এখানে কমেন্ট করা থাকলো, দেখা যাচ্ছে যে তোমার পরবর্তীতে কোথায় ইউজ করা প্রয়োজন হচ্ছে এখান থেকে জাস্ট কপি করে এখানে বসাবে। বুঝাইতে পারছি? যেটা দেখা যাচ্ছে আমাদের নরমাল টেক্সটের জন্য থাকবে সেটা সরাসরি বডিতে দিয়ে দেবো, তাহলে ফুল ওয়েবসাইটে পাবে। এরপর আমার হেডিং এর জন্য স্পেসিফিক করে দিলাম, তাহলে হেডিং গুলাতে পাবে শেষ এভাবে। আর অনেকগুলো ফন্ট হলে দেখা যাচ্ছে যে, কারণ একটা ওয়েবসাইটে খুব বেশি হলে 2টা থেকে 3টা ফন্ট ইউজ হয়, এর বেশি হয় না কখনো। তো আইকনেরটা আরেকটা রিপিট করে, মানে ওইটা লিংকটা কোথায় রাখবো? ওইটার লিংকটাও এখানে নিয়ে নিব। একটা লিংক, এটা মিন একটা লিংক সিএসএসটা নিয়ে নিলে তাহলে আমি বাকি। আর অবশ্যই stage.css সবার নিচে রাখবো, এর উপরে আমাদের যত সিএসএস ফাইল লিংক করা দরকার সবগুলা লিংক করব। বুঝাইতে পারছি? প্র্যাকটিস করবা, ঠিক আছে, আশা করি সমস্যা হবে না। আর এটা তৈরি করে নিয়ে আসবা। ঠিক আছে হ্যাঁ তাহলে মোটামুটি মানে তোমাদের বেসিক টেমপ্লেট ডিজাইনের কনসেপ্টটা ক্লিয়ার হবে, ঠিক আছে। যদিও মানে আমি দেখাইনি এখনো, বাট তোমরা নিজেরা প্র্যাকটিস করো, যেহেতু লেআউট বানাইছো তার মানে এটাও পারবে। এখন আজকে আমি চাইছিলাম ফন্ট অন রিডার শুধু দেখাই দিয়ে টেমপ্লেট বানাই দেখাবো, কিন্তু আসলে মানে অন্য কিছু দেখাই দিয়ে গিয়ে এইদিকে হয়ে গেল আর কি। যাক সমস্যা নেই।